সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক এক মাস উপলক্ষে শহীদি মার্চ পালন করলো ছাত্র জনতা। সে বিষয়ে আজ আমরা কথা বলবো। সেই সঙ্গে চলমান রাজনীতি এবং অর্থনীতির প্রভাব নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে বিদেশ নীতি এবং নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন জায়গায় উদ্ভূত হচ্ছে, সে বিষয়ে কথা বলবো। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজ আমাদের সঙ্গে চারজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এরপর রয়েছেন ইকতেদার আহমেদ, সাবেক জেলা জজ ও সাবেক রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। আমার বাঁদিকে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। সবশেষ রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। আপনার চারজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডক্টর তোফায়েল আহমেদ আপনাকে দিয়ে। রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছিল, বিগত দিনে আন্দোলনকারীরাও রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, এখনও বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার। আসলে রাষ্ট্র সংস্কার বলতে কি বোঝা যায় এবং কোন কোন ক্ষেত্রে সংস্কার জরুরি? এখন ধন্যবাদ আপনাকে, আমাকে প্রথম দিলেন। আমি বিষয়টা একটু খেয়ে হারিয়ে ফেলেছি। 1/11-এর সময় বাংলাদেশের আকাশ বাতাস পশু পাখি সমস্ত তাদের ভাষা বলে সংস্কার একটা ভাষাই ছিল। যে শেষ হয়ে গেল, সংস্কারপন্থী সংস্কার যারা করছেন এটা গালি হয়ে গেল। কেমন এখন হয়তো এই পর্যায়ে যাবে না, এখন সত্যিকার অর্থে কিছু সংস্কার হবে বলে আমরা আশা করছি। কিন্তু কথা হচ্ছে কোন দিক থেকে শুরু হবে। সংবিধান নিয়ে আমরা সবাই কথা বলছি। সংবিধান সংস্কার অবশ্যই প্রয়োজনীয়, এটা কাজটা হবে, কিন্তু অনেক ছোট ছোট সংস্কারের বিষয় আছে। তা আমি খুব আশাবাদী হলাম দুটো আজকের পত্রিকার বিশেষ করে দুটো নিউজ দেখে। একটা এগুলো খুব বাস্তববাদী কথা হয়েছে বলে আমার মনে হয়েছে। এটা একটা বিগিনিং হতে পারে যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার সচিবদের সাথে যে সভা করেছেন, সেই সভায় সমস্ত সচিবদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে যার যার মন্ত্রণালয়ের সংস্কারের বিষয়গুলো একটা এজেন্ডা তৈরি করার জন্য। আমি মনে করি যে এই বিগিনিংটা ভালো, যে প্রত্যেকটা মিনিস্ট্রির সচিবরা তার মিনিস্ট্রিকে নিয়ে প্রথম তারা কি তাদের প্রবলেম কীভাবে তারা এগুলো সলভ করবে, লেট দেম কাম আপ উইথ সাম সাজেশনস। তারপর আরেকটা জিনিস হলো, এটা একটু আশার আলো দেখালো, সেটা হচ্ছে লন্ডন থেকে তারেক রহমান সাহেবের যে আজকের যে একটা নিউজ দেখলাম, সব নিউজ পেপারে আসছে, এটাও খুব আশার কথা শোনা গেল। উনি একটা জাতীয় সরকারের কথা বলছেন। জাতীয় সরকারের কথা বলা বিএনপির পক্ষে এটা কিন্তু সিগনিফিক্যান্ট। এবং কারণ হচ্ছে যে তারা তো ধরেন এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে যখন নির্বাচন করলে তারা শিওর হতে মেজরিটি সম্ভাবনা তাদের থাকবে, কিন্তু জাতীয় সরকার করার কথাটা বলাটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট। তারপর দ্বিতীয় কবিষ্ট আইনসভার কথা বললেন, ওনাদের অবশ্যই 31 দফা তো এটা আছে। তো এই দুটো বিষয় আমাকে আশান্বিত করছে যে সংস্কারের বিষয়টা হয়তো এইবার হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার একভাবে শুরু করবে, কোথাও এক জায়গায় শেষ করবে, সেটা কিন্তু একটা রিলাইসের মতো পলিটিক্যাল গভর্নমেন্ট এটাকে গ্রহণ করে এটাকে নিশ্চয়ই লং টার্ম একটা জিনিসের মধ্যে আমরা যেতে পারবো বলে আমার ধারণা হচ্ছে। এখন সংস্কারের বিষয়গুলো কী হতে পারে? আমি সংবিধানের কথা ইকতেদার সাহেব বলুন, ইকতেদার সাহেবের জন্য রাখছি এটা, কারণ উনি এই বিষয়ে অনেক কাজ করেছেন, অনেক লেখালেখি করেছেন। আমি বলি যে প্রশাসনিক এবং অন্যান্যগুলোর কথা একটু বলি। যেমন ধরেন আমাদের প্রথম যদি ধরেন সরকার এতগুলো মিনিস্ট্রি, এটা ডিসপ্রপোর্শনেট হয়ে গেছে অনেক বেশি। এটা আমাদের একটা স্মল অ্যান্ড স্মার্ট গভর্নমেন্ট দরকার। এটা কিন্তু অন্য কোনো গভর্নমেন্ট করতে পারবে না যদি এই গভর্নমেন্ট না করে। কারণ হচ্ছে এখানে একটা বেস্টেড ইন্টারেস্ট থাকে সরকারকে বড় করার মধ্যে। এখন আমাদের যে মিনিস্ট্রির সংখ্যা এবং বিভাগের সংখ্যা এটা এমন হারে বেড়েছে, আপনি অনেকগুলো বিভাগ আছে এদের কোনো বেশি কোনো কাজ নেই। এটা আমি এটা বলছি যায়া দেখে তাদের সাথে কাজ করে কথাগুলো বলছি। তারপর আবার প্রত্যেকটা মিনিস্ট্রির যে অধিদপ্তর এটারও আবার অফিস একদম উপজেলা পর্যন্ত নিয়ে গেছে, তাদের কিন্তু এত কাজ নাই। এই কাজগুলো কিন্তু একটা দপ্তর করতে পারতো, সেই কাজটা 5টা দপ্তরের কাছে চলে গেছে এবং কাজগুলো এত ওভারল্যাপিং এবং আসলে একই ক্লায়েন্ট নিয়ে মারামারি করছে 3জনে 5জনে। তাহলে এই জিনিসগুলো কে দেখবে? এগুলো আইডেন্টিফাই করা দরকার প্রথমে। মানে মনে করে এক কমিউনিকেশন মিনিস্ট্রি এখন কয়টাতে গেছে, এক সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি ছিল, সেখানে কত বাইফারকেশন হয়েছে। হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা, যেমন লোকাল গভর্নমেন্ট একটা রুরাল ডেভেলপমেন্ট, ওখানে 2টা ডিভিশন। কেমন এক লোকাল গভর্নমেন্টের 2টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটা ডিপিএইচ একটা এলজিইডি।
হোয়াই? এখানে দুইটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কী প্রয়োজন? আমি এটা কথাটা খুব খারাপ শোনাচ্ছে, যারা চাকরি করছেন তারা বললাম চাকরি হারাবো না, কারো চাকরি হারানো লাগবে না, চাকরি থাকবে, কিন্তু এই বিভাগগুলোর কিন্তু একত্রীকরণ, মার্জার অথবা যেভাবে বলেন না কেন এগুলোর প্রয়োজন হয়ে পড়েছে। মিনিস্ট্রিও কিন্তু কমানোর প্রয়োজন হয়ে পড়েছে। তাহলে এই সংস্কারটা এটা খুব কঠিন সংস্কার। ওই এনাম কমিটি হয়েছিল একটা এরশাদ আমলে, মাত্র কী করেছে, কয়েকটা পদবি এদিক সেদিক করেছে, তাতে কত হিউ অ্যান্ড ক্রাই। এই গ্র্যাজুয়ালি দিনে 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 এগুলো বাড়ানো হয়েছে। কোনো একটা প্রজেক্ট হয়েছে, সেই প্রজেক্টের সূত্রে রেকমেন্ডেশন হয়েছে, ওই রেকমেন্ডেশন একটা মিনিস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু সরকারের আকার বৃদ্ধি করলে সরকার কিন্তু খুব কার্যশীল থাকে না। স্মার্ট অ্যান্ড স্মল গভর্নমেন্ট এটা একটা মটো হবে, এটা একটা ভিশন হবে। তার ভিত্তিতে সরকারের কাজের ভিত্তিতে এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের যারা সরকারে আছেন, এবং আমি এই কথাটা যখন বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই, ইভেন আর্মিদের ওখানে যাই, সেখানেও বলি, অন্য জায়গায় বলি, এখন অনেকগুলো কাজ প্রাইভেট সেক্টরে চলে গেছে। আপনার যেগুলো গভর্নমেন্ট করতো সেই কাজ, কারণ গভর্নমেন্ট এখানে ইনএফিশিয়েন্ট প্রুফ হয়েছে, গভর্নমেন্ট এখানে লস করেছে, এগুলো প্রাইভেট সেক্টর ভালো করছে। রুরাল ডেভেলপমেন্ট টাইপের অনেক কাজ এগুলো এনজিওরা করছে, মাইক্রো ক্রেডিট থেকে আরম্ভ করে অন্যান্য অনেক কাজে। সেগুলোর জন্য এখন গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে প্যারালালি মাইক্রো ক্রেডিট রাখার কোনো প্রয়োজন নেই। গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যেগুলো মাইক্রো ক্রেডিট করছে যারা, যেমন করেন বিআরডিবি, সোশ্যাল ওয়েলফেয়ার, আরও বহু 5-6টা ডিপার্টমেন্টে মাইক্রো ক্রেডিট দেয়, কিন্তু এরা দিয়ে আদায় করতে পারে না, আদায় করার ইচ্ছেও নেই, কারণ হচ্ছে সরকারের টাকা তো এটা। কিন্তু এনজিও যে আনছে সেটা তো ব্যাংক থেকে আনে, এটা পিকেএসএফ থেকে আনে, এটা অন্য জায়গা থেকে আনে, তাকে তো আবার সুদ সহরে রিপে করতে হয়। সুতরাং আদায় করার জন্য তার একটা প্রচেষ্টা থাকতে হয়, আদারওয়াইজ সে সার্ভাইভ করবে না। কিন্তু সরকারের সে দায় নাই। কিন্তু এই কাজটা আমি কেন নেব? সেই জন্য এত প্রজেক্ট হয়েছে, প্রজেক্টের ভারে কিন্তু এখন মিনিস্ট্রি সেক্রেটারিও একটা প্রজেক্ট ডাইরেক্টর হতে চায়, অথচ মিনিস্ট্রি এই কাজ করার কথা না। মিনিস্ট্রি একটা এডিশনাল সেক্রেটারি প্রজেক্ট ডাইরেক্টর হয়, জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট ডাইরেক্টর কেন? মিনিস্ট্রির কাজ তো হচ্ছে ওই যে অধিদপ্তর আছে তারা করবে, ওনারা মনিটর করবে কে এই কাজটা, হ্যাঁ, নীতি নির্ধারণটা কে করবে? এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে না? তো এই জিনিসগুলো কিন্তু অনেক মূল্যবান, এখন অনেক দরকারি এগুলো রিফর্ম করা। এটা অন্য সময় আর হবে না, এই সময় না হলে। হুমায়ুন কবির, ধন্যবাদ আপনাকে। তোফায়েল ভাই খুব চমৎকার করে বললেন প্রক্রিয়াগত জটিলতা যেগুলো আমাদের বেড়েছে। তো আমি আরেকটু বড় জায়গাতে যদি দেখি বা আরেকটু তাত্ত্বিকভাবে যদি যাই, বাংলাদেশে গত 52 বা 53 বছরে কিন্তু সরকারের আমলাতান্ত্রিকরণ হয়েছে খুব ব্যাপক রকমের, যে কথাটাই তোফায়েল ভাই বলার চেষ্টা করলেন। এখন এই জায়গাতে আপনাকে 2-3টা স্তরে কাজ করতে হবে বলে আমার ধারণা। এবং সংবিধানে আমরা বলি জনগণের রাষ্ট্র বা রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের সাথে রাষ্ট্রের সম্পৃক্ততার জায়গাগুলো কি? তো সেখানে ধরেন অনেক কথাবার্তা হচ্ছে এখন, আমরা বলছি সংবিধান সংশোধনের ব্যাপার বা সংবিধান পুনর্লেখনের ব্যাপার, যাই সেটা আলোচনা করা যাবে, কিন্তু এটাকে নর্মেটিভ একটা স্ট্রাকচার তো দিতে হবে। তো সেই জায়গাতে সংবিধানকে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসাবে এখানে যাই আমরা নিচে করি তার একটা এখানে লিপিবদ্ধকরণের জায়গা বা সুযোগ থাকবে। এটা কীভাবে হবে সে বিতর্কে আমি যাচ্ছি না, ইখতিয়ার ভাই আছেন, উনি হয়তো বলবেন। আমি আরেকটা যেটা বলতে চাই, যে অতিমাত্রায় আমলাতান্ত্রিকরণ যে প্রক্রিয়াটা হয়েছে, এবং এর ফলে কিন্তু যে পরিমাণে আমলাতান্ত্রিকতা বাড়ছে সেই পরিমাণে কিন্তু জনগণের সম্পৃক্ততা কমছে। এবং এখানে তোফায়েল ভাইয়ের ফেভারিট সাবজেক্ট সেটা হচ্ছে যে আপনি জনগণের সম্পৃক্ততার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে লোকাল গভর্নমেন্টটাকে আপনি স্ট্রেংথেন করা। বাংলাদেশে গত 53 বছরে লোকাল গভর্নমেন্ট হয়ই নেই, কাজই করে না, নামে আছে, কিন্তু ওখানে জনগণের সম্পৃক্ততা নাই। ওই আমলাতন্ত্রের শেষ মাথা একবারে সর্বনিম্ন পর্যায়ে কন্ট্রোলটা ওখানে আমলাতান্ত্রিক হয়। এবং এই যে স্থানীয় সরকারটা ঢাকার এক্সটেনশন, এখন যদি আপনি গণতান্ত্রিক কাঠামো করতে চান, আপনি জনগণের অধিকারটা যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে জনগণের সম্পৃক্ততা জায়গাটা আসতে হবে। এবং সেটা করলে আপনি আজকে যে গণতান্ত্রিক সংস্কারের কথাটা আমরা বলছি, সেই সংস্কারটা করা সম্ভব হবে। এবং তার জন্যে আমার কাছে মনে হয় যে এই যে স্থানীয় সরকার, সংবিধানে কিন্তু আছে এটা শক্তিশালী করা, কিন্তু আজ পর্যন্ত স্থানীয় সরকারকে আমরা ফাংশনালও করিনি, কাজ করতে দিচ্ছি না। তো কাজেই এই স্থানীয় পর্যায়ে যদি আপনি এটা করেন, তাহলে জনগণের সম্পৃক্ততার একটা প্রাথমিক জায়গা তৈরি হবে। তারপর ধরেন, এবং এখানেও
তাত্ত্বিকভাবে আছে, কিন্তু আপনি সংশ্লিষ্ট করাবেন কিভাবে, জনগণকে কিভাবে আনবেন? এবং এই যে গত আন্দোলনের মধ্য দিয়ে আমরা তো সেই সংস্কারের কথাই বলছি, জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেটাই বলছি। এবং গত আন্দোলন জন আন্দোলন যেটা হয়েছে, এই আন্দোলনটাকেও তো আপনি স্পিরিটটাকে যদি ইন্টিগ্রেট করতে চান, তাহলে এই জায়গাটা কাজ করা খুব জরুরি দরকার বলে মনে করছি। এবং সেখানে ধরেন বিভিন্ন পর্যায়ে কিন্তু আপনার এই নাগরিকদের সাথে আলাপ আলোচনা বা ইন্টারাকশনের সুযোগ আছে। হিয়ারিং বলা হয় একটা জিনিস। এই স্থানীয় পর্যায়ে কিন্তু প্রশাসনের সাথে জনগণের সম্পর্কের জন্য হিয়ারিংয়ের ব্যবস্থা আছে। এটা ফাংশনাল কিছু কিছু জায়গা আছে, কিন্তু আপনি একটা রেগুলার মেকানিজম তৈরি করেন যে ওখানে যাই হবে তার সাথে জনগণের সম্পৃক্ততা থাকবে। এখন আপনাকে বলি অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বলে একটা আছে, সমস্ত জায়গা থেকে এটা একেবারে উপজেলা পর্যায় থেকে কিন্তু ঢাকা পর্যন্ত আসে। আপনারা দেখেন মাঝে মধ্যে মন্ত্রণালয়ে পুরস্কার টুরস্কার দেওয়া হয়। আমি ওখানে গিয়ে উপজেলা পর্যায়ে জিজ্ঞেস করেছি, জেলা পর্যায়ে জিজ্ঞেস করেছি যে এটা কীভাবে তৈরি করেন। ওখানে 25 পয়েন্ট ছিল, এখন নাকি আরও বাড়িয়েছে। জনগণের সম্পৃক্ততার কতগুলি উপাদান কিন্তু ওখানে আছে। আমি জিজ্ঞেস করেছি, স্যার ঘরে বসে করে ফেলি, ওদের সাথে আর যোগাযোগের মানে জনগণের সাথে এটার পর্যালোচনা কোনো সুযোগ টুযোগ নাই। কিন্তু এই জায়গাগুলোকে যদি আপনি কার্যকরভাবে কাজে লাগান তাহলে কিন্তু জনসম্পৃক্ততাটা বাড়বে বলে আমি মনে করি। আর এখন ধরেন প্রশাসনে আপনাকে মন্ত্রণালয়গুলো যে কাজ করে এবং সেখানেও কিন্তু অনেক ধরনের আপনার এই আমি বলবো নজরদারি যদি বলেন, তাকে জনগণের সাথে সম্পৃক্ত করার জায়গাটা বলেন, সেখানে কাজ করার সুযোগ আছে। আর উপর লেভেলে যদি আপনি একবার সংবিধানের জায়গায় যান, সেখানেও কিন্তু কাজ আমি মনে করি যে সংবিধান আমরা এখন বেশি কথা বলছি যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার বিভাজন কি হবে, যেটা তোফায়েল ভাই একটু আগে বলছিলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে। আপনি যাই করেন কিন্তু এই প্রাতিষ্ঠানিকতাটাকে যদি আপনি প্রক্রিয়া দিয়ে বা গার্ডরেলস যেটাকে বলা হয়, যে আপনি যদি তাকে ব্যবস্থাটাকে যদি সুরক্ষা না দেন তাহলে আপনি এটা করতে পারবেন না। যেমন ধরেন আমলাতন্ত্রে আপনি বলছেন, আমলাতন্ত্রে বাইরের পৃথিবীতে আমি এটা দেখেছি, ওখানে হুইসেল ব্লোয়ার বলা হয়। আমাদের এখানে কিন্তু আছে একটা হুইসেল ব্লোয়ার, কিন্তু হুইসেল ব্লোয়ার করে আপনি এখানে কোনো আইনের সুরক্ষা আপনি পাবেন না। আপনি যদি হুইসেল ব্লো করেন আপনাকে আলটিমেটলি বিপদে ফেলে দেবে। তো কাজে সে জায়গায় হুইসেল ব্লোয়ারের রোল কিন্তু নাই। কিন্তু হুইসেল ব্লোয়ার হলে ভেতর থেকে মানুষ বলতে পারবে যে দুর্নীতিটা কোথায় হচ্ছে, আইনের ব্যত্যয়টা কোথায় ঘটছে। তো এই ধরনের প্রক্রিয়াগুলো আপনি আনতে পারেন, চিন্তা করতে পারেন, এবং সেটা এই আমলাতান্ত্রিক প্রক্রিয়াটাকে জনবান্ধব করার জন্য। কারণ এটা যদি না করতে পারেন, আমরা সংবিধানে যাই রাখি, কাগজে যাই লেখা থাকুক, বাস্তব অর্থে কিন্তু হবে না। বাংলাদেশে সংবিধানের অনেক কথাবার্তা, অম্বার্সম্যান গত 53 বছর 52 বছর ধরে আছে, হয়েছে কিছু? হয়নি তো। কাজেই অনেক প্রতিষ্ঠান আছে, কাগজে আছে, হয়তো করাও যাবে, কিন্তু সেটাকে যদি আপনি বাস্তব অর্থে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে চান, তাহলে কিন্তু আমার ধারণা সেখানে এই প্রক্রিয়াগুলো তৈরি করে আনতে হবে, কীভাবে জনগণ সম্পৃক্ত হবে এবং সেটাকে সুনিশ্চিত করতে হবে যে জনগণ যে কাজটা করতে পারে এবং তাদেরকে সুরক্ষা দিতে হবে। ইকতেদার আহমেদ, সংস্কার নিয়ে কথা বলছিলাম। সংবিধান সংস্কার নাকি সংবিধান পুনর্লেখন, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। আমাদের যে বাংলাদেশে যে আপনাকে প্রথমে দেখতে হবে যে রাজনৈতিক বিরোধ, রাজনৈতিক বিরোধটা কেন আমাদের এই বিরোধটা করতে একবার সেটেল হয়েছিল যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই তো রাজনৈতিক বিরোধ ছিল। এবং সেটা কিন্তু সমাধান হয়েছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এবং তখন দেখা গেল যে সকল দল মানে সংসদে যারা ছিল এবং সংসদের বাইরে যারা ছিল সকল দলের সম্মতিতেই কিন্তু এটা এই সংশোধনীটা আনা হয়েছিল এবং ইট ওয়াজ এ সেটেলড ইস্যু। এরপরে আমরা দেখলাম যে একতরফাভাবে এই সেটেল ইস্যুটাকে আনসেটেল করে দেওয়া হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এখন এই যে পঞ্চদশ সংশোধনী যে করা হলো, এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কি কি জটিলতার সৃষ্টি হয়েছে আপনাকে সেটা দেখতে হবে। এবং পঞ্চদশ সংশোধনী করে ওরা প্রথমে কি করলো যে সংবিধান 2টা অনুচ্ছেদের সন্নিবেশন করেছে। একটা হলো 7 ক আর একটা হলো 7 খ। 7 ক দিয়ে বললো যে যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, এটা হচ্ছিল ওটার পার্ট 1। আর পার্ট 2 হচ্ছে এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, তাহলে রাষ্ট্রদ্রোহসম অপরাধ। এবং এটার সাজা হচ্ছিল আমাদের প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা, অর্থাৎ সাজা হচ্ছিল মৃত্যুদণ্ড।
তো এখন আপনার সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় কখন প্রয়াত হয়? আপনি যখন সংবিধানের নির্দেশনার ব্যত্যয় কোনো কাজ করেন তখনই কিন্তু সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় প্রয়াত হয়। অর্থাৎ সংবিধান যেটা বলেছে আপনি যদি সেটা যদি না করেন তখনই এটা হয়। এরপরে আমি আরো ডিটেইল আলোচনা করব। আর সাথে ক্ষতে কি বলেছে যে সেখানে সংবিধানের 2/3 সংশোধন অযোগ্য করা হয়েছে, যে সংশোধন করতে পারবে না। সেখানে হচ্ছিল সংবিধানের হলো আমাদের প্রথম পরিচ্ছদ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, তারপরে হচ্ছিল আর্টিকেল 150 এবং হচ্ছিল মৌলিক কাঠামো সংক্রান্ত বিধানাবলী সংশোধন অযোগ্য। আর এরপরে আপনি আসলে হচ্ছিল সংবিধানের একটা আর্টিকেল আছে 150, এটাকে বলা হয় টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন। তো এর আগে আমাদের যে দুইটা সামরিক শাসন, এরশাদ সাহেব, জিয়া রহমান সাহেবের সামরিক শাসন এবং এরশাদ সাহেবের সামরিক শাসন, তো এগুলো হচ্ছে হলো যে 150-তে সেখানে হচ্ছিল 4th শিডিউল আছে, 4th তফসিল। তো ওই সামরিক শাসনের যে কার্যকলাপটা ওইটাকে বৈধতা দেওয়া হয়েছিল 5ম সংশোধনীটাকে 4th শিডিউলের অন্তর্ভুক্তির মাধ্যমে। আবার এরশাদেরটা বৈধতা দেওয়া হয়েছিল 7ম সংশোধনী, যেটা সেটা হচ্ছিল 4th তফসিলে এই অন্তর্ভুক্তির মাধ্যমে। এরপরে হচ্ছিল যে এই শাহাবুদ্দিন সাহেবের যেটা হচ্ছিল কর্মরত প্রধান বিচারপতি নেতৃত্বাধীন যে অস্থায়ী সরকার, ওইটাকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের 11ম সংশোধনীর মাধ্যমে। এটা দেওয়া হয়েছিল সকল রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্যে দিয়ে এটা দেওয়া হয়েছিল আর কি। তো এখন যে এই 150 অনুচ্ছেদে এরা 5ম সংশোধনীর মাধ্যমে কি করলো, এরা বললো যে টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন বলতে বোঝাবে হচ্ছিল 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা হচ্ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল পিরিয়ড। এই পিরিয়ডের বিয়ন্ড কোনো পিরিয়ড টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ ভবিষ্যতে যদি কেউ যদি ধরেন সংবিধানে মানে কোনো যদি ধরেন এই অসাংবিধানিক শাসন আসে, ওই শাসনটাকে কিন্তু বৈধতার পথ কিন্তু তারা রুদ্ধ করে দিল। তো এখন বাংলাদেশে অসাংবিধানিক শাসন কয়টা অসাংবিধানিক শাসন এসেছে? একটা হচ্ছিল, প্রথম হচ্ছিল এই 1975 থেকে 1979, সেটা অসাংবিধানিক শাসন ছিল এবং সেটাকে 5ম সংশোধনীর দ্বারা বৈধতা দেওয়া হয়েছে। মানে এটাকে বৈধতা মানে হচ্ছিল ভ্যালিডেট, অর্থাৎ পার্লামেন্টারি অ্যাপ্রুভাল, পার্লামেন্টের 2/3 মেজরিটি এটাকে অ্যাপ্রুভ করেছে। এরপরে যে এরশাদ সাহেবের সামরিক শাসন, সেটা হচ্ছিল 7ম সংশোধনীর দ্বারা পার্লামেন্টারি বৈধতা দেওয়া হলো। এরপরে হচ্ছিল এই শাহাবুদ্দিন সাহেবের যে শাসন, ওইটাকেও কিন্তু 11ম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হলো। এরপরে আপনি আসেন হচ্ছে হলো এই যে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার। এখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আগে আর একটা সরকার এসেছিল যে ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এবং ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ক সকল বিকল্প নিঃশেষিত না করে সেই সরকারটা গঠিত হয়েছিল এবং সেই সরকারটা পরে এই সেনা সমর্থিত দ্বারা অপসারিত হলো। এই দুইটা সরকারের কোনোটাই কিন্তু সাংবিধানিক পন্থায় গঠিত হয়নি এবং এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অ্যাজ অফ টুডে ইট ইজ নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট। তাহলে ওই সরকারটা এখন পর্যন্ত হয়েছিল অবৈধ। বিশেষ করে তারপরে এখন ওই সরকারটা অবৈধ থাকার কারণে আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমেরিকা যায় তখন এয়ারপোর্টে উনি বলে গিয়েছিল যে এই সরকারটা আমাদের আন্দোলনের ফসল এবং তাদের কার্যকলাপকে আমরা বৈধতা দিব। পরবর্তীতে তিনি বৈধতা দেন না, অর্থাৎ তিনি তাদের সাথে বিক্রি করেছেন। এটাকে কিভাবে বৈধতা দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে? খায়রুল হক সাহেব যখন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক মামলার আপিল শুনানি আপিলের রায় দেয়, ওই রায়ে একটা প্যারাগ্রাফ লিখেছেন উনি যে এটাকে বলা হয়েছিল অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় এটাকে বৈধতা দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। এখন সংসদীয় বৈধতার অনুপস্থিতিতে যদি অপ্রাসঙ্গিক আলোচনায় একটা বিচার্য বিষয় বহির্ভূত বিষয়কে যদি আপনি যদি বিচারিক রায়ের অন্তর্ভুক্ত করে যদি বৈধতা দেওয়ার প্রয়াস নেন, সেটা তো বৈধতা না। তো যেহেতু 111 গভর্নমেন্ট বৈধ না, 111 গভর্নমেন্ট পরবর্তী 2014, 2018 এবং 2024 এই তিনটা নির্বাচন হচ্ছিল অবৈধ। ঠিক এই জায়গায় আসবো আপনার কাছে, আবরুজ আলোচনা হচ্ছে সংস্কার নিয়ে। আপনার কাছে একাডেমিক আলোচনার বাইরে একটু জানতে চাই, এখনো বিভিন্ন জায়গায় গত সরকারে নিয়োগকৃতরা রয়েছেন, দায়িত্ব পালন করছেন, রাষ্ট্র সংস্কারে এটা কোনো অন্তরায় কিনা? অবশ্যই অন্তরায়। আপনি যদি এখনো দেখেন সন্ধ্যার পর থেকে ঢাকা শহরের মানে রাজধানী, সেখানে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না, তো এটা অন্তরায়। আচ্ছা, এখন আপনি যে আরেকটা ডাইমেনশনের কথা আপনি বলছেন, আমি বলবো যে সংস্কার বা বর্তমান যে প্রক্রিয়া চলছে, প্রথম নজর দেওয়া দরকার আপনার পেরিমিটারকে সিকিউর করা এবং আমাদের নিরাপত্তা ইস্যুগুলোকে আপনার ঠিকমতো ধর্তব্যে নেওয়া হচ্ছে না। অর্থনৈতিক নিরাপত্তাই সমস্ত কিছু না, বা রাজনৈতিক এই যে সংস্কারগুলোই সব কিছু না।
আমাদের যে শাসনটা গত 16 বছর চলেছে এমনভাবে দলীয়করণ করা হচ্ছে, এগুলো তো বারবার বলা হচ্ছে। তাতে কি হয়েছে যে পুলিশ গোয়েন্দা সংস্থা যেগুলো আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করে, আমাদের জাতিকে সুরক্ষিত রাখে, সে প্রত্যেকটা সংস্থা এবং এই পুলিশ বাহিনী এগুলো পলিউটেড হয়ে গেছে। আপনাকে একটা তথ্য দেই যে এই আন্দোলনের সময় 5ই আগস্ট পর্যন্ত আপনার 5400-র উপরে আপনার অস্ত্র বিভিন্ন থানা থেকে হারিয়ে গেছে বা লুট হয়েছে বলা হয়েছিল। যা হোক, একটা ভালো খবর যে 3400-র উপরে এর পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তার মানে প্রায় 2000 এখনো উদ্ধার করা হয়নি, যায়নি, বা এটা হয়তো আর্মি এখন নামছে কিছু উদ্ধার করবে। এর বাইরে আছে আপনার গোয়েন্দা সংস্থা, যেমন আমি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যে এনএসআই এবং ডিজিএফআই, এই দুটো তো আমাদের মূল দুটো গোয়েন্দা সংস্থা। এই দুটাতে আপনার সিভিলিয়ান পদে আওয়ামী লীগ সরকার বহু নিয়োগ দিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে অন্যান্য স্তরে নিয়োগ দিয়েছিল, বেছে বেছে একদম ছাত্রলীগ এবং মাত্র 2-3টা জেলার লোকজনকে। এদের একটা বড় অংশ কাজে যোগ দেয়নি। এখন না দেওয়ার জন্য কি হয়েছে, আপনি এগুলোকে পূরণ করবেন কোথা থেকে? কেননা একটা মানুষকে ট্রেনিং দিতে হয়, গোয়েন্দা কার্যক্রম হচ্ছে অন্যরকম, আপনাকে ট্রেনিং দিতে হয়। সেই সময়টা আপনাকে নতুন যদি নিয়োগও দেন, সেই সময়টা আপনাকে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এদের যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হতো, সেই ইকুইপমেন্টগুলো যে পাসওয়ার্ডগুলো ছিল, এগুলো সফটওয়্যার বেস, যেগুলো ইলেকট্রনিক সার্ভেলেন্স ইকুইপমেন্ট, যেগুলো কোন দেশ থেকে এসেছিল সেগুলো আর আমি বলতে চাচ্ছি না, কিন্তু সেইগুলোর ব্যাপারেও এখন পর্যন্ত ঠিকমতো আর কার্যকর করা যায়নি। তার কারণ এগুলোকে আপনি নতুন করে আবার চালু করতে গেলে নতুন লোক লাগবে, নতুন ট্রেনিং লাগবে, নতুন আপনার যন্ত্রপাতি লাগবে। এখন আপনি এই সমস্ত জিনিসগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে, এইগুলোর দিকে কারো কোনো নজর নেই। নজর হচ্ছে যে আপনি সংবিধান পরিবর্তন করবেন, এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস। তারেক রহমান কি বলছেন, কন্টিনিউয়াস প্রসেস। বাট আপনার এই যে প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেখেন যে এই জায়গাগুলোতে নজর দেওয়া হচ্ছে না। আপনি ঢাকা রাজধানীর মধ্যে যদি আপনি ট্রাফিকরা কেন দায়িত্ব পালন করছে না? আমি আজকেও গুলশানে বাড়িধারার দিকে যখন যাচ্ছিলাম দুপুরবেলার দিকে, ট্রাফিক নেই অনেক জায়গায়, এক ভীষণ বাজে অবস্থা ট্রাফিক, আপনার ট্রাফিকের। তো এগুলো কেন হচ্ছে? আপনাদের অফিসেও যখন আমি আসছিলাম তখন দেখলাম কোথাও ট্রাফিক নেই, ফার্মগেটেও ট্রাফিক নেই। তো এগুলো কেন হচ্ছে? এগুলো কি কেউ দেখছে না? এগুলোকে তো আপনার নিশ্চিত করতে হবে। এখন আপনার এই গত কয়েকদিনে একটা তো আরও অবাক হয়ে যাবেন যে চিহ্নিত কিছু আপনার জঙ্গি, যাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর একদম তালিকাভুক্ত আছে, যেমন ধরেন জুলহাস মান্নান হত্যাকাণ্ডের একজন আসামি, সে পর্যন্ত জামিনে ছাড়া পেয়েছে। কেন ছাড়া পেয়েছে? আমি এটা নিয়ে কিছু খোঁজ নিয়েছি। সেটা নিয়ে দেখলাম যে রাষ্ট্রপক্ষ যখন জামিনের আবেদন করা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এত তাড়াতাড়ি জামিন এদেরকে কারা করানোর জন্য যাচ্ছে? এবং আবার রাষ্ট্রপক্ষ থেকে বলছে তাদের কোনো আপত্তি নেই, চুপ থাকছে। তো সুতরাং যে রায় দিচ্ছে আপনার জাজ, তিনি বলছেন যে রাষ্ট্রপক্ষের আপত্তি না থাকায় জামিন দেওয়া হলো। এ পর্যন্ত 7 কি 8 জন এরকম চিহ্নিত জঙ্গি বেরিয়ে গেছে। আপনি তো বিচার করবেন, এগুলো তো পরের কথা। আপনি এগুলো অন্য কিছু দেখবেন, সেগুলো তো পরের কথা। এই জিনিসগুলোকে আমার মনে হচ্ছে যে এগুলোকে ধর্তব্য এখনো ঠিক মতো নেওয়া হয় না। আমি ক্রিটিসাইজই করছি আমাদের যিনি উপদেষ্টা বা যারা এটার দায়িত্বে আছেন, আবার তাদেরকে আমি দোষ দিতে পারি না একটা কারণে। সে কারণটা হচ্ছে যে এনাদেরকে ওভারওয়েলম করে ফেলা হচ্ছে। এত দাবি দেওয়া তাদেরকে প্রতিনিয়ত তাদের মাথার উপরে চাপানো হচ্ছে যে যেই জিনিসগুলো, এখন আপনি ভিকটিম কে হয়নি আপনি বলেন? আমি নিজেও ভিকটিম হয়েছি, সাংবাদিক হিসেবে আমিও ভিকটিম হয়েছি। এখন যদি লাভ দিয়ে সবকিছু দাবি দেওয়া, একবারে সবকিছু আপনি আদায় করতে চান, যেমন আজকেও আমি দেখলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, প্রেস ক্লাবে, এখানে সেখানে যে কত রকমের দাবি দেওয়া দিচ্ছে। এখন সংশ্লিষ্ট উপদেষ্টা, যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি কোন দিকে নজর দিবেন? আপনি ওনাকে যদি এই যে পুলিশের এই জিনিসগুলোর দিকে নজর দিতে হয়, গোয়েন্দা সংস্থার দিকে নজর দিতে হয়, এগুলো অত্যন্ত ট্রিকি কাজ। এবং আপনারা বলবেন যে এগুলো ছাড়া তো চলা সম্ভব। হ্যাঁ, চলা সম্ভব, কিন্তু আধুনিক এই যুগে চলা সম্ভব না। আপনি কোনোভাবেই চলতে পারবেন না, কেননা গভর্নমেন্টের, সরকারের যে সেই সরকারি থাকুক, আইজ অ্যান্ড এয়ার্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। হ্যাঁ, এখানে পার্থক্য থাকতে হবে। আমি বলবো যে এখন যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা একটা বিপ্লব পরবর্তী সরকার, যেটা বাংলাদেশ আগে কখনো দেখেনি, মুক্তিযুদ্ধের পর ছাড়া। সুতরাং এই বিপ্লব পরবর্তী সরকার এটা 111 সরকার নয়। এখানে প্রথম নজর দিতে হবে যে কোনো গোয়েন্দা সংস্থায়, আপনার পুলিশে, আপনার অন্যান্য কোনো জায়গায় যেন দানব তৈরি না হয়। সিস্টেমটা এমন করতে হবে। আমরা এই গত 16 বছরে শুধু দানব তৈরি করেছি।
আপনি এই দানব তৈরি না করেই মানবিকভাবে এই সংস্থাগুলোকে কিন্তু দাঁড় করাতে পারেন। সেজন্য নতুন প্রশিক্ষণ প্রয়োজন, নতুন আপনার প্রণোদনা প্রয়োজন, নতুন নিয়োগ প্রয়োজন। আপনার দরকার, আপনি রোমানিয়ার বিপ্লব যেটা হয়েছিল চসেস্কুর পতনের পর আপনি কি দেখেছেন? সমস্ত প্রশাসন, গোয়েন্দা সংস্থা সমস্ত কিছু চেঞ্জ করে ফেলা হয়েছিল, কারণ ওগুলো দিয়ে আপনি পারবেন না রক্ষা করতে। আজকে যে বিভিন্ন আপনি কথা বলছেন যে বিভিন্ন জায়গায় যে অশান্তি এইটা ওটা তৈরি করা হচ্ছে, এগুলো তো তৈরি করবেই। যারা চলে গেছে তাদের কাছে প্রচুর টাকা, তাদের লোকজন চতুর্দিকে আছে, তারা এগুলো চেষ্টা করবে, এটাকে আমরা মানতেই হবে, করবে। এগুলোকে শুধু ষড়যন্ত্র বললে হবে না, এটা তাদের রাজনৈতিক অস্তিত্বের সংকট, সুতরাং তারা রিটেলিয়েট করবেই। আপনি কি করছেন? জি, এই পর্যায়ে একটা বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। যেতে চাই ডক্টর তোফায়েল আহমেদ আপনার কাছে। নির্বাচন কমিশন এরই মধ্যে পদত্যাগ করেছে, এখন বলা হচ্ছে কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের গঠনটা হবে। স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কথা আলোচনায় এসেছে। ধন্যবাদ। এটা আলোচনা করবো। আমি দুটো কথা একটু বলতে হয় আগের কথা শেষ ধরে, যে ছোটো ছোটো সংস্কারের যে কথা বলেছিলাম, এর মধ্যে জনবলের একটা জনবল, তারা মনে করো আমার বলতে চাকরি থাকবে না এইরকম রিকগনাইজেশন হলে, কিন্তু আমাদের এখানে প্রচুর জনবল বৃদ্ধির আছে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজস্ব বিভাগে, প্রশাসন, এগুলোতে কিন্তু প্রচুর জনবল দরকার। আপনি জনবলটাকে কিন্তু সুইচিং করবেন, যেখানে দরকার সেখানে লোক কম, যেখানে দরকার না সেখানে কিন্তু প্রচুর মানুষ। সেই জন্য বলছি যে ওই সংস্কারগুলো করলে, স্মার্ট স্টেট করার কথা বললাম, স্মল স্টেট, স্মার্ট স্টেট, তখন কিন্তু এইসব জায়গাগুলোতে কিন্তু মানুষ বেশি লাগবে, লোক বেশি লাগবে। কারণ আমার শিক্ষা বিভাগে কিন্তু প্রচুর লোকের প্রয়োজন, তো লোক নাই। এখন যে ছাত্রের হার যে হারে বেড়েছে, শিক্ষার্থী যে হারে বেড়েছে, শিক্ষক কিন্তু সে হারে নাই। আচ্ছা, গেল একটা। দ্বিতীয় হচ্ছে, একটা উপজেলাতে 30টা সরকারি বিভাগ, 1600 কর্মচারী টোটাল। সার্ভিসটা কী ওখানে? আপনি এটা কিন্তু কেউ মূল্যায়ন করে দেখে নাই। কোনো সময় মূল্যায়ন করা হয় না যে এখানে 1600 কর্মচারীর বেতন দিচ্ছি, 1600 থেকে 1800, এই উপজেলাতে পেনশন সহ এদের সার্ভিসটা মানুষ কী পাচ্ছে, এটা কিন্তু মূল্যায়ন করা হয়নি। এটার মূল্যায়নে যে আইপিআর কথা বললেন আপনি, এগুলো তো ভাই কতগুলো টিকমার্ক দেওয়ার জিনিস হয়ে গেছে, যে শুধু শুধু মানুষের কতগুলো কাজ বাড়িয়ে দিয়েছে, এগুলো কিন্তু আসলে কিছুই হচ্ছে না। এই বিষয় আছে। আর রিফর্মের আরেক দুইটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমার বিভাগের এখন কোনো প্রয়োজন নাই। ইন্ডিয়াতে বহু প্রভিন্সে এখন বিভাগ নাই, পুরানোগুলোতে আছে, এগুলো বিলুপ্ত হয় নাই, কিন্তু নতুন প্রভিন্স যেগুলো হয়েছে প্রদেশ, ওখানে কোনো বিভাগ নাই। আমাদের এই বিভাগীয় স্তরটা, এটা কিন্তু কোনো কাজ নেই। আপনি জেলা স্তরটাকে আরও শক্তিশালী করুন, এই লোকগুলোকে জেলায় নিয়ে এসে এটাকে আরও শক্তিশালী করুন। লাস্ট কথা হচ্ছে একটা জিনিস, ইত্যাদার ভাই একটু যদি পারেন এটা একটু আলোকপাত করবেন এক সময়। আমার কোর্ট সিস্টেম জেলায় এসে থেমে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু উপজেলা পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত গেছে, কিন্তু আমার কোর্ট সিস্টেম জেলায় এসে থেমে গেছে। উপজেলার কোর্টটা কিন্তু জেলায়, এই উপজেলাতে যে কোর্ট করেছিল শেষে, সেই কোর্টটা কিন্তু আমরা স্টাডি করেছিলাম, হাসান আবদুল্লাহ সহ আমি একটা টিমে ছোটো একটা স্টাডি আমরা করেছি, দেখেছিলাম যে কোর্টটা কিন্তু খুব এফেক্টিভ হয়েছিল। এবং যে মামলাগুলো বেড়ে গেল ওই লেভেলে, এটা হচ্ছে আগের পুরনো মামলা, কিন্তু নতুন মামলাও হয়েছে, কিন্তু এটা 1-2 বছরের মধ্যে কিন্তু মামলার সংখ্যা কমে গেছে অটোমেটিক্যালি। কারণ কোর্ট যেহেতু আসে সামনে, পুলিশও কিন্তু সতর্ক থাকতেছে। অন্যরা এখন কিন্তু সমস্ত কেস মামলা বিচার কিন্তু এখন পুলিশ করে, থানাতে হয়, থানাতে রাত্রে কিন্তু সালিশ বসে, 3-4টা কোর্ট বসে থানাতে, কারণ এখন কোনো কোর্ট নেই। তো এই উপজেলার পর্যায়ে আদালত নিয়ে যাওয়া এবং সম্ভব হলে 4টা বেঞ্চ করা হাইকোর্টের, অন্ততপক্ষে 4টা বৃহত্তর বিভাগে, এটা খুব জরুরি হয়ে পড়েছে। 30 লাখ মামলা যা পেন্ডিং, এগুলো কবে শেষ করবেন? 42 লাখ। হ্যাঁ, 42 লক্ষ। 42 লক্ষ, এখন 30 লক্ষ। তো এই উপজেলাতে কোর্টটা আমি বহুদিন ধরে বলছি, এটা এই জিনিসটা বলে আমি এবার নির্বাচন কমিশনের প্রশ্নে আসি। নির্বাচন কমিশন, এটা ইকতেদার ভাই ওই যে কনস্টিটিউশন নিয়ে, গভর্নমেন্ট নিয়ে যে বললেন না, একই জিনিস নির্বাচন কমিশনও। এই নির্বাচন কমিশন আইন ছাড়াই তো এতদিন চলেছে, এটা দায় ছাড়া একটা কাগজ একটা দিয়ে আইন, এটা তো আইন হয় নাই আসলে। এটা শুধু নির্বাচন কমিশন বাছাইয়ের জন্য একটা আইন লাগে না, আমার তো নির্বাচন কমিশনের জন্য পুরো আইন দরকার, ওখানে বাছাইও একটা অংশ হবে, সেরকম একটা আইন দরকার। এখন সেটা করার জন্য আমি যতটুকু শুনলাম, উপদেষ্টা যিনি আছেন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, ওনারা একটা উদ্যোগ নিয়েছেন, যেমন সুজনের কাছেও তারা কিছু ড্রাফট চেয়েছে, আমরা কিছু ড্রাফট করে দিয়েছি, এটা ফাইনালি করে হয়তো মজুদুল্লাহ মজনুর সাহেব দিবেন। এই
সেজন্য সেই আইনটা খুব প্রয়োজন। আর একটা জিনিস আমি বলবো, নির্বাচন কমিশন, আমি গত নির্বাচন কমিশনগুলো নিয়ে কোনো আলোচনা করতে চাই না, এগুলো আলোচনা করা বেফজুল, এগুলো আমরা বহু আলোচনা করেছি। এখন সরকার ইজ ইম্পর্টেন্ট, কোন সরকার অধীনে নির্বাচন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। সেজন্য ত্রয়োদশ সংশোধনীতে যেটা করা হয়েছিল সেটা যদি রিটেইন করলে তাহলে তো এগুলো কিছু আসতো না আর, তাই না? এখন যখন এই সরকারটা এসছে, এই যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, আমি বিশ্বাস করে দিতে হবে একটা সুন্দর নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। ইলেকশন কমিশন যারাই দেন নির্বাচন ভালো হবে, তবে এটা পারমানেন্সির জন্য একটা আইন করা দরকার আছে। এই আইনটা না হলে এই সিস্টেমটার পারমানেন্সি আসবে না। এটা আমরা একটা মামলা করেছি, জানি না এটার ভবিষ্যৎ কী হবে। পঞ্চদশ সংশোধনীর একটা মামলা করেছি, আর ত্রয়োদশ সংশোধনের জন্য একই রকমভাবে একটা দুটারই শুনানি হবে, এই মাসেই হবে। দেখা যাক ওনারা কী সিদ্ধান্ত নেন। কিন্তু এটার হয়তো ইমপ্লিকেশান এই সংবিধান রেখে কটুক হবে, কারণ এখন তো সংবিধান আছে বা নাই কোনোটাই বলতে পারছি না আমরা, কিন্তু এগুলো হয়তো হেল্প করবে, পরবর্তী ড্রাফটিংয়ে হেল্প করবে, নতুন কিছু ড্রাফটিংয়ে হেল্প করবে। তো আমি মনে করি যে আউয়াল সাহেবরা চলে গেছেন, ওনারা এটা ভালো করেছেন, সসম্মানে বিদায় নিলেন। যতটুকুতে বেজিতি হওয়ার দরকার ততটুকু হয় নাই, গেছেন। ইলেকশন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা চাই না যে ইলেকশন কমিশন রাস্তাঘাটে হেনস্থা হোক। এখন তারা তাদের অপকর্ম যা করেছেন আগেরগুলোই করেছেন, পরে ওনারা করতে পারেন না অনেক কিছু, সেটা এখন তারা এটা ইতিহাস তাদের উপরে এই দায় চাপাবে, থাকবে সেই দায়। কিন্তু আমি বলছি যে দায় নিয়ে কথা বলবো, হ্যাঁ দায় থাকবে, এটা চলে যাবে না। কারণ আমার চাকরি রক্ষার জন্য আমি দেশের সর্বনাশ করে দেবো, কারণ ওনারা সবাই চাকরি করেছেন, রিটায়ার করেছেন, এক্সটেনশনও করেছেন, আবার এসে ইলেকশন কমিশনে 5 বছর চাকরি করবেন, এত লোভ কেন? এটা কি ছাড়া যায় না? এম হুমায়ুন কবির, এই দায়ের কথা বলা হচ্ছে, এই দায়টা আসলে তারা কিভাবে নেবেন, তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া দরকার? এটা এখন এটা একটা সিদ্ধান্তের ব্যাপার, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এখন আপনি তাদের বিষয়ে মনোযোগী হবেন না, তার চাইতে আরও অন্যান্য যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে সেই দিকে মনোযোগী হবেন। কারণ আমরা সংস্কারের কথা বলছি, এটা কিন্তু বিরাট সংস্কার, মানে বহুমাত্রিকভাবে এই কাজগুলো করতে হবে। এবং এটা যেটা একটু আগে বলছিলাম যে আপনি ব্যবস্থাটাকে নাড়াচাড়া দেবেন, কিন্তু যেটা তো ভালোভাবে বলছিলেন যে মানুষ যারা আছে তাদের কি হবে সেটা নিয়ে তারা চিন্তিত হবে। কাঠামোতে হাত দিলে আপনি আমলাতান্ত্রিক প্রতিরোধ আপনি পাবেন, এবং অন্যান্য প্রতিরোধগুলো আসবে। এবং সেটা তার বাইরেও আরেকটা জিনিস আছে, সেটা সরকার কতদিন মেয়াদের জন্য থাকবে। সরকার করলো সংস্কার অনেক কিছু, রাজনৈতিক দলগুলো যদি সেটা গ্রহণ না করে বা তারা যদি সেই দায়িত্ব না নেয়, তাহলে এই সংস্কার টিকবে না। তবে আসার কথা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি তো ফারুকের সাথে একমত। আমি লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই সংস্কারের প্রয়োজনটা উপলব্ধি করছে, প্রকাশ্যে তারা কিছু মতামত দিচ্ছে। এগুলো আমি মনে করি যে একটা ইতিবাচক এবং সম্ভাব্য সংস্কারের বিল্ডিং ব্লক হিসাবে কাজ করতে পারে। যেমন দ্বীপ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু খুব একটা কাজ হয়নি। একটা মেজর পলিটিক্যাল পার্টি এখন যখন বলছে যে আমরা এটা করতে চাই, দ্যাটস এ পজিটিভ ইন্ডিকেশন বলে আমি মনে করি। তো এরকম আরও কিছু কিছু জিনিস আছে। এবং এই যে আপনি বিচার বিভাগের সাথে প্রশাসনের সম্পর্ক, আপনি সংসদকে কীভাবে আরও বেশি অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট করবেন, এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা না থাকে, আপনি যতই আইন কানুন বানান, এই দেখবেন ঠিক স্বৈরতন্ত্রের দিকে হাজির হবে গিয়ে। এবং বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে, আপনি যদি সেই 72 সাল থেকে আজও পর্যন্ত আসেন, কোনো একজন সরকার প্রধানও কিন্তু খুব ভালোভাবে যে বিদায় নিয়েছেন তা কিন্তু হয়নি। তার কারণটা কি? এখানে ব্যবস্থার মধ্যে একটা গলদ আছে, যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও গিয়ে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একটা স্বৈরতান্ত্রিক চেহারা রূপ নিচ্ছে। যে এই কাঠামোটাকে ভালো, মানে আমি মনে করি যে একটা গভীর উপলব্ধির জায়গা প্রয়োজন। কারণ 72 সংবিধান তো খারাপ ছিল না, কিন্তু 3 বছরের মধ্যে তো সেটা পরিবর্তিত হয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে রওনা দিয়েছে। তার কিছু কিছু রেশ এখনও পর্যন্ত আছে, কিন্তু এর পরবর্তী আপনি দেখেন সবগুলো সরকারে কিন্তু ল্যান্ড আপ ইন দ্য সেম প্লেস। তো এখানে আমি মনে করি যে এই জায়গাগুলোতে আমরা ভবিষ্যৎমুখী হওয়া দরকার। এবং দিস ইজ অ্যান অপরচুনিটি। এই যে গত আন্দোলনে তরুণ প্রজন্ম বিশেষ করে যেহেতু এখন তারা একটা পথ দেখাচ্ছে আমাদেরকে, যেটা 72-এ যে সুযোগটা এসেছিল, সেই সুযোগে কিন্তু আমরা কাঠামো তৈরি করেছি, দেশ স্বাধীন হয়েছে, কাঠামো তৈরি করেছি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা যেটাকে যদি বলেন যে একটা
বৈষম্যহীন সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, একটা ন্যায় বিচারের সমাজ যেটা আমরা চেয়েছিলাম, সেই চেতনাগুলোকে কিন্তু ব্যবস্থার মধ্যে ইন্টিগ্রেট করা যায়নি। তো সেই বিবেচনায় এখন একটা সুযোগ এসছে এবং তরুণ প্রজন্ম যেহেতু সোচ্চার, এবং আজকে আপনি বলছিলেন তারা কিন্তু আজও শহীদি মার্চ তারা করছে, তারা কিন্তু সক্রিয় এবং একটা ইতিবাচক ইন্ডিকেশন। অনেকে এটা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু আমার কাছে মনে হয়, আমি যেহেতু ৭১ মানুষ, আমার কাছে মনে হয় ইতিবাচক। সেটা হচ্ছে যে এবারের এই প্রশাসনিক কাঠামোর মধ্যে ছাত্রদের অংশগ্রহণটা দেখতে পাচ্ছি। কী ফলাফল হবে সেটা জানি না, এবং এদেরকে আমি মনে করি এই যদি আমরা পরিবর্তন বা সংস্কার সত্যিকার অর্থে করতে চাই এবং সেটা কাজে লাগাতে চাই বা কার্যকর করতে চাই, তাহলে এই তরুণ প্রজন্মকে আপনার বিভিন্ন স্তরে সংযুক্ত রাখতে হবে। এবং সেটা যদি আমরা কীভাবে রাখবো সেটা নিয়ে পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এটা যদি আমরা রাখি তাহলে ধরেন এই যে আপনি দুর্নীতি আপনাকে রোধ করতে হবে, আপনার দায়িত্বশীল প্রশাসন চালাতে হবে, জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এই যে স্বপ্নগুলো যেগুলো যারা তরুণ প্রজন্ম যে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের, এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে এদের সংশ্লিষ্টতা ছাড়া আবার যদি না থাকে তাহলে আবার পুরনো ধাঁচে আমরা ফেরত যাওয়ার একটা আশঙ্কা থাকছে। ইকতেদার আহমেদ, আপনাকে থামিয়ে দিয়েছিলাম বিরোধীটাকে, যে জায়গায় আপনি অবৈধ বলছিলেন বেশ কয়েকটি নির্বাচনকে, সেই বিষয়টি বিস্তারিত জানতে চাই। এবং ডক্টর তোফায়েল আহমেদ আপনার কাছে একটি প্রশ্ন রেখেছে, উপজেলা পর্যায়ে আদালত নিয়ে যাওয়া সুযোগ রয়েছে কিনা? দেখুন, যেটা আমরা বলেছিলাম যে 111 গভর্নমেন্ট যেহেতু এটার পার্লামেন্টারি ভ্যালিডেশন নাই, সংসদ যেহেতু এটাকে অনুমোদন করে নাই, তাহলে ওই সরকার এবং পরবর্তীতে যে সরকারগুলো এসেছে এই সবগুলো সরকারই অবৈধ। এখন 111 সরকারের সাথে বর্তমান যে সরকার, এটার পার্থক্য হচ্ছে হলো যে এই সরকারটা হচ্ছিল মানে ইট ইজ এনজয়িং দি ভক্স পপুলি, মানে উইল অফ দি পিপল, পপুলার সাপোর্ট এনজয় করতেছে, এবং একটা জনবিপ্লব বা ছাত্র বিপ্লবের মাধ্যমে এই সরকারটার আগমন ঘটেছে। ঠিক আমাদের যেমন এই আমাদের যে স্বাধীনতা যুদ্ধকালীন আমাদের যে সরকারটা গঠিত হয়েছিল সেটা হচ্ছিল মুজিবনগর সরকার। 10 এপ্রিল 1971 সালে এই সরকারটা গঠিত হয়েছিল, এবং সেটা হচ্ছিল ঘোষণাপত্র বা প্রোক্লামেশনের মাধ্যমে। ঘোষণাপত্র এবং প্রোক্লামেশন ওই পাওয়ারটা করতে গেছে উইল অফ দ্য পিপল। এবং আমাদের সংবিধানেও কিন্তু বলা আছে সংবিধানটা কি, এটা হচ্ছিল সোলেম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তিতে আমাদের এই সংবিধানটা রচিত। তাহলে এই যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ বা স্বাধীনতা আন্দোলন, তখন যে মুজিবনগর সরকারটা গঠিত হয়েছিল সেখানে কিন্তু উইল অফ দ্য পিপল ছিল। এরপরে যখন শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে প্রত্যাবর্তন করলেন 11ই জানুয়ারি একটা প্রভিশনাল কনস্টিটিউশন হলো। সেই কনস্টিটিউশনও কিন্তু ওইটার পাওয়ারটা ডিরাইভ করেছে হচ্ছে ওই যে এই মুজিবনগরের যে ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, তো ইট ডিরাইভ ইটস পাওয়ার ফ্রম দি মুজিবনগর ঘোষণাপত্র, মানে স্বাধীনতার ঘোষণাপত্র সেখান থেকে। তারপর আপনি দেখেন যে দুটো যে সামরিক শাসন হলো, একটা সামরিক শাসনের পিছনে কিন্তু উইল অফ দ্য পিপল ছিল, যেটা হচ্ছিল খন্দকার মোস্তাকের নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল এবং পরবর্তীতে জিয়া রহমান সাহেবের যে সামরিক শাসন, সেটাকে আমরা বলতে পারি যে ভক্স পপুলি বা উইল অফ দ্য পিপল। বাট এরশাদের যে সামরিক শাসন, ওটাকে কিন্তু আমরা ওইভাবে বলতে পারি না যে এটার পিছনে ওইভাবে জনসমর্থন ছিল। এরপরে শাহাবুদ্দিন সাহেবের যেটা, সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, সেখানেও কিন্তু জনসমর্থন ছিল। তাহলে এখন যদি জনসমর্থন থাকে তখন আপনি কী করতে পারেন, আপনি প্রোক্লামেশনের মাধ্যমে অথবা হচ্ছিল এই সংসদের যে এই পরবর্তীতে যে সংসদ নির্বাচন হয় সেখানে 2/3 মেজরিটি দিয়ে এটাকে আপনি ভ্যালিডেট করে নিতে পারেন। তো ওখানেও কিন্তু প্রোক্লামেশনের মাধ্যমেই করা হয়েছিল যে এরশাদ সাহেবের সামরিক শাসন বা জিয়া রহমান সাহেবের সামরিক শাসন, ওই প্রোক্লামেশনটাকে ভ্যালিডেট করলো কীভাবে, এই এর মাধ্যমে, এই যে সংসদীয় অনুমোদনের মাধ্যমে। তো এখন ওনারা তো যেহেতু এই আমাদের সংসদকে অ্যালাইভ রেখেছেন, এই যে সংবিধানকে যে অ্যালাইভ রেখেছেন, সংবিধানকে অ্যালাইভ রাখার কারণে এখন তাহলে তাকে পলিটিক্যাল, এই বর্তমান সরকার যারা আছে 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক বা 5 বছর পরে হোক, ওনারা যদি নির্বাচন দেয়, নির্বাচনে যে দল বিজয়ী হবে ওই দল যদি এটাকে যদি অনুমোদন করে, যদি র্যাটিফাই করে, তাহলে হচ্ছিল এটা হচ্ছিল বৈধ। এখন ওনারা কিন্তু এটা দুভাবে করতে পারেন। এখন আপনি যে আমাকে বলেছিলেন যে সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন, এখন সংবিধান যদি পুনর্লিখন করতে হয় সেখানে হচ্ছে আপনাকে প্রোক্লামেশন লাগবে, একটা ঘোষণা দিয়ে তখন আপনাকে এই যে ওনারা যে এই যে টেক ওভারটা যে করেছেন, এটা হচ্ছিল একটা প্রোক্লামেশনের মাধ্যমে এই টেক ওভারটা করতে হবে যে উইল অফ দ্য পিপল, অর্থাৎ জন অভিপ্রায়ে আমরা এইটা দেশের শাসনভার গ্রহণ করলাম, এবং তখন ওই প্রোক্লামেশন দিয়ে কিন্তু দেশটা শাসন হবে। এবং ওই ক্ষেত্রে কিন্তু একটা কনস্টিটিউটেড, এখন তো যদি ধরেন যদি সংবিধান বহাল থাকে সেক্ষেত্রে হচ্ছিল আপনি একটা জেনারেল ইলেকশন করবেন, আর সংবিধান যদি আপনি যদি রহিত করেন সেক্ষেত্রে হচ্ছিল আপনাকে করতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এটা নিয়ে কিন্তু অনেক জটিলতা আছে। এই যে ছোট্ট একটা প্রশ্ন আমি এই জিনিসটা ক্লিয়ার হবে, যেমন আমি আপনার মতো এত ল বা সাংবিধানিক বিষয়ে আমার বিশেষজ্ঞতা নাই, আমি একটু এক ধরনের থাম রোলের মতো বলবো যে আগের ইতিহাসগুলো দেখে আমি বলতে চাচ্ছিলাম যে এই সরকারের এখন
প্রোক্লামেশন দিবেন আগে নাকি একটা গণভোট করবেন, নাকি দুইটাই করবেন? একটা গণভোট করে জনগণের একটা ম্যান্ডেট নিতে পারে কিনা, তারা ইয়েস নোর এক ধরনের যেটা করেছিল। একটা হতে পারে যে হ্যাঁ এই প্রফেসর ইউনুসকে এই কাজের জন্য দেওয়া, এটা তারা একমত না দ্বিমত আছে কিনা, ওনাকে রাষ্ট্রপতি হিসাবে আমি দেখতে চাই। কারণ হচ্ছে এখন আর এই রাষ্ট্রপতি এটা রাখার তো কোনো অর্থ নাই। একটা প্রোক্লামেশন দিয়ে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েই কিন্তু মন্ত্রিপরিষদ কাজ করতে পারে। ওনার এখন মন্ত্রিপরিষদের কী বলে 5টা মন্ত্রণালয় রেখে অন্য এগুলোর করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। তাহলে একটা হতে পারে প্রোক্লামেশনের পরে এক ধরনের একটা গণভোটের মধ্যে দিয়ে কয়েকটা জিনিস ক্লিয়ার করে ফেলার পরে ওই যে যদি আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে এই পুরো সংবিধানটা কিন্তু আপনি লিখতে পারেন। আমি বলছি, আমি ক্লিয়ার করি। তাহলে এটা হচ্ছে হলো যে যদি ওনারা যদি সংবিধান যদি রহিত করতে চান বা সংবিধান যদি বাতিল করতে চান এবং সংবিধান যদি পুনর্লিখন করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা প্রোক্লামেশন লাগবে এবং প্রোক্লামেশন পরবর্তী যেটা তুফাইল সাহেব বলেছেন যে একটা গণভোট করবে, এরপরে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করবে, যেটা শাহাবুদ্দিন সাহেবের সময় হয়েছিল। যে তখন হচ্ছিল যেহেতু সংবিধান বহাল ছিল, তারপরে কিন্তু উনি একটা কিন্তু গণভোট করেছে যে তার যে এই কার্যকলাপ, তিনি যে এই কর্মরত প্রধান বিচারপতি থাকা অবস্থায় যে তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে, তারপরে যে নির্বাচন হলো, নির্বাচন পরিচালনা করলেন, এই সব কিছুর কিন্তু তিনি কিন্তু গণভোট দ্বারা অনুমোদন নিয়েছিলেন। তো এখানে আমাদের সামনে দুটা পথ খোলা আছে। একটা পথ হচ্ছিল ওনারা সংবিধান বহাল রেখেও সংবিধানের যে হুমায়ুন ভাই বললেন যে 72 সংবিধানের কিন্তু অত খারাপ ছিল না। 72 সংবিধানের কিছু আমরা যদি সংশোধন করি, যে 72 সংবিধানে যে এখানে যদি ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি করি এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যদি আমরা ভারসাম্য নিয়ে আসতে পারি। আপনি একটা জিনিস দেখেন যে রাষ্ট্রপতির মেয়াদ 2 বছর করা হয়েছে কখন? যখন রাষ্ট্রপতি ঠুটো জগন্নাথ, অথচ রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল এখানে, তখন কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ কিন্তু তখন ছিল অবারিত ছিল, তখন লিমিট ছিল না মেয়াদের মধ্যে। বুঝতে পেরেছেন? তাহলে এখন প্রধানমন্ত্রী এখন যে এটা অনেকের মধ্য থেকেই দাবি উঠেছে এবং বিএনপিও সম্মত হয়েছে যে তারা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী রাখবে না। আর রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা, এটা তো রাষ্ট্রপতি ঠুটো জগন্নাথ, ওনার হলো যে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী হচ্ছিল সেটা তো যিনি ওই যে হু কমান্ডস দি কি মেজরিটি মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, তাকে প্রধানমন্ত্রী উনি নিয়োগ করবেন। তো সেখানে এখন দেখা যাচ্ছে যে এই যদি সংস্কার করতে হয়, এগুলো করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের যে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা, যেটা যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, আপনি ইউরোপে যুক্তরাজ্য ছাড়া অর্থাৎ গ্রেট ব্রিটেন ছাড়া আর কোথাও কিন্তু এই ডেমোক্রেসি নাই। সব জায়গায় হচ্ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আপনি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি আনতে পারেন, তাহলে একটা দল যদি 1% ভোটও পায় কাস্ট ভোটের, তারপরেও কিন্তু তার তখন পার্লামেন্টে 3টা সিট। প্রপোর্শনাল এখানে আজকে তো এত ডিটেল আলোচনা করতে পারবো না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের অনেক ভালো দিক আছে, এটা হচ্ছিল ওনারা এটা বিবেচনা নেবেন। এরপরে আপনি ওই যে বিয়ের কথা বলেছেন, যে উপজেলা আদালত, এখন এক কথা আমি বলতেছি যে আমাদের সংবিধানে একটা আর্টিকেল আছে যে আর্টিকেল 44 সাব আর্টিকেল 2, এটা হচ্ছিল একদম যখন সংবিধান রচিত হয় তখনই ছিল। সেখানে বলা আছে যে উইদাউট প্রেজুডিস টু দি পাওয়ার্স গিভেন টু দি হাইকোর্ট ডিভিশন, দ্য পার্লামেন্ট মে মেক ল এম্পাওয়ারিং এনি আদার কোর্ট টু এক্সারসাইজ অল অর এনি অফ দোজ পাওয়ার্স। অর্থাৎ রিটের মাধ্যমে হাইকোর্ট, তো 5 ধরনের রিট আছে, তো রিটের মাধ্যমে হাইকোর্ট যেই ক্ষমতাটা প্রয়োগ করে, এখন সংবিধান বলছে যে তুমি এই ক্ষমতাটা অন্য একটা আদালতকে অন্য যে কোনো আদালতকে দাও এবং তারা রিটের সকল ক্ষমতা বা যে কোনো ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে। সংবিধান যখন হয়েছিল তখন দেশের জনসংখ্যা ছিল 7 কোটি, এখন হয়েছিল 17 কোটি। তাহলে এটাকে মিন করেছে হচ্ছিল জেলা জজ আদালত। এখন জেলা জজ আদালতকে পাকিস্তানের জেলা জজ আদালত কিন্তু রিট পাওয়ার এক্সারসাইজ করে, যে রিট অফ হ্যাভিয়াস কর্পাস। তো আপনি যদি জেলা জজ আদালতকে যদি রিট দিয়ে যদি এম্পাওয়ার করেন, তাহলে দেখা যাচ্ছে যে হাইকোর্ট থেকে অন্ততপক্ষে এখনও হাইকোর্টের মামলার সংখ্যা হচ্ছে রিটিএস হচ্ছিল 1,06,000। আর এই যে 1,06,000 যে পাকিস্তানে বলে পুরো বছরের রিট ফাইল হইতো 100, যে 1,06,000 রিট যে এর অধিকাংশ হচ্ছে হলো যে হেতুবিহীন বা কারণবিহীন, এর পিছনে কোনো ধরনের ইয়ে নাই। আর উপজেলা আদালতটা শেষ করি, এটা যেটা উপজেলা আদালত যে করা হয়েছিল এবং যখন দেশের জনগণ এটা থেকে সুফল পাচ্ছিল তখনই কিন্তু এই আদালতটাকে উইথড্র করে নিয়ে আসা হলো। এটা তো হচ্ছিল যে যেমন আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা বলতেছি, এবং যদি ডিসেন্ট্রালাইজেশন আপনি যদি বলেন, তাহলে আপনি কেন ক্ষমতাকে কক্ষীকৃত করবেন? আবু রুশদ, আপনি বলছিলেন যে জঙ্গি মুক্তির কথা। আমরা গত মঙ্গলবার থেকে দেখছি যে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড এবং আনসার সদস্যদের যৌথ বাহিনী তারা অভিযান নেমেছে। এই যারা মাদক এবং যারা অবৈধ অস্ত্র রেখেছে, যদিও তার আগে 3 তারিখ পর্যন্ত সবশেষ সময় ছিল বৈধ অস্ত্র জমা দেওয়ার।
এটা নেমেছে, এটা তো রুটিন ওয়ার্ক, এটা করতেই হবে এবং এটা চলবে। কিন্তু আমার প্রসঙ্গটা যায় অন্য জায়গায়, যে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখছি যে আপনাকে এটা আগে দেখতে হবে যে গত 16 বছরে কিভাবে পলিউটেড করা হয়েছে প্রত্যেকটা জায়গাকে। আপনি তাদেরকে দিয়ে যদি আবার কাজটা করান, যেমন ধরেন আপনি পুলিশের কথাই ধরেন, আপনি যে আবার যেগুলো বললাম আমি আপনাকে, আনসারদের কথা বলেন, আপনি আনসাররা আজকেও এক জায়গায় ছাত্রদেরকে পিটিয়েছে, মানে একটা হসপিটালে, হ্যাঁ, আচ্ছা, এটা ইত্তেফাকের রিপোর্ট এসছে, আপনারা দেখতে পারেন। তার মানে সেই ভাবটা তাদের রয়ে গেছে। তারা এখনও ওই যে বললাম যে দানব তৈরি, এক একটা মনস্টার আমরা তৈরি করেছি গত 16 বছরে, তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এক রকমের চিন্তা। এইগুলো থেকে বেরোয়াটা আমার মনে হয় যে সবার আগে দরকার। আপনি যদি আমাদের বলতে পারেন যে আচ্ছা এতগুলো আমি এই যে গোয়েন্দা সংস্থার এত অফিসার বা পুলিশের এতই যদি আমি চেঞ্জ করি বা পরিবর্তন করি, আমি পাবো কোথায়? আপনাদের যদি খেয়াল থাকে যে জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন তখন বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা ছিল 1975 সালে 1 ডিভিশন। তারপরে মাত্র 4 বছরের সময়ের মধ্যে উনি এটাকে 5 ডিভিশনে উন্নীত করেন। তখন আমাদের প্রচুর অফিসারের প্রয়োজন হয়েছিল। সাধারণত একজন মিলিটারি অফিসারকে তৈরি করতে 2 বছর সময় লাগে মিলিটারি একাডেমিতে। তখন শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে 6 মাসের ট্রেনিংয়ের মাধ্যমে দ্রুত মিলিটারি অফিসার তৈরি করা হয়েছিল। পুলিশেও কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন তখন একই করা হয়েছিল এপিবিএন তৈরি করার সময়। আমরা সেই প্রক্রিয়াটা ফলো করতে পারি। এছাড়া যথেষ্ট আপনার ধরেন পুলিশ অফিসারকেও চাকরিচ্যুত করা হয়েছে, তারাও এরকম অনেকে আছে। আমাদের মিলিটারি অফিসারদের মধ্যে অনেকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা মানে ওয়েল ট্রেন্ড মানুষ, তাদের মধ্যে অনেকেই গোয়েন্দা অভিজ্ঞতা আছে। তাদেরকে আমরা অ্যাডহক বেসিসে 2 বছরের চুক্তিতে 3 বছরের চুক্তিতে নিয়োগ দিতে পারি, সেই সময়টাকে নিয়ে নতুন লোকজনকে নিয়োগ দিতে পারি। তাহলে হবে কি, এই যে একটা নিরাপত্তার সংকট, একটা হয় কি একটা স্বৈরশাসক বা চলে গেলে বা এ ধরনের সিস্টেম চলে যাওয়ার পরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়। সেই ভ্যাকুয়ামটাই বাংলাদেশে এখন হচ্ছে। তার কারণে একটা নির্দিষ্ট পথে তারা চলছিল, তারা সবাই ওই দলের প্রতি অনুগত। আর এরপরে আসেন যে আমাদের আরও যে সমস্ত দিকে এখন আমাদের নজর দেওয়া দরকার, ভূ রাজনীতিকে লক্ষ্য রেখে গত 2-3 দিনে 8,000-এর বেশি রোহিঙ্গা আমাদের চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামে মানে কক্সবাজারের টেকনাফের ওদিকে ঢুকেছে। ওখানে কিন্তু একটা বড় ধরনের জিনিস হতে যাচ্ছে। বার্মা এক পাশে বাস্তবায়ন হচ্ছে, আপনার মায়ানমারে। এইগুলোকে লক্ষ্য রেখে মানে ভূ রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের জিওপলিটিক্যাল অবস্থানকে লক্ষ্য রেখে আপনাদেরকে পররাষ্ট্রনীতির সংস্কার করতে হবে, নিরাপত্তা নীতির সংস্কার করতে হবে এবং একই সাথে প্রতিবেশীর সাথে, বিশেষ করে আমাদের যে বৃহৎ প্রতিবেশী তার সাথে সম্পর্কটা সংস্কার করতে হবে। এক্ষেত্রে আজকে আমি একটা উদাহরণ দিতে চাই, যেটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজে বলেছেন। প্রেস টেস্ট অফ ইন্ডিয়া উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেটা আজকে প্রকাশিত হয়েছে। সেখানে উনি বলেছেন যে যদি ভারত বাংলাদেশের সাথে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয়, তাহলে নয়াদিল্লিকে অবশ্যই আগের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে সবাইকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে, দিল্লিকে তার থেকে বের হয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। এটা কিন্তু একটা সংস্কারের মানে একটা বৈশিষ্ট্য বা একটা পথ আপনি বলতে পারেন। এবং উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারেও কিন্তু একটা কথা বলেছিলেন। আগে আমাদের পররাষ্ট্রনীতির কর্নারস্টোন কি ছিল? সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা অনেক আগেকার থিওরি, এই থিওরি এখন চলবে না। সেখানে ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে এবং সৌহার্দ্যের ভিত্তিতে সম্পর্কটা তৈরি করতে হবে। এখন আপনি এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এবং আসেন এখন নিরাপত্তার ডক্ট্রিন, আমাদের যে সিকিউরিটি ডক্ট্রিন আছে, শুধু মিলিটারি হচ্ছে সিকিউরিটি ডক্ট্রিন না, ইন্টেলিজেন্সও হচ্ছে একটা সিকিউরিটি ডক্ট্রিন, মানে গোয়েন্দা সংস্থাগুলো। এই পুরো ডক্ট্রিনগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে, যাতে আমাদের এই যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখেন, আপনি সিআইএর নাম জানেন, ব্রিটিশ MI6-এর নাম জানেন, ভারতের রয়ের নাম জানেন। আপনি কি কোনোদিন তাদেরকে দেখেছেন যে তাদের অফিসাররা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ করে, যে কাউকে তুলে নিয়ে যেতে পারে? সিআইএর চিফ চাইলে কি একজন সাংবাদিককে জেরা করতে পারে? তোলপাল লেগে যাবে পুরা মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিককে কিছু বললে। আপনি আমাদের এখানে কি হয়েছে আপনি নিজেই জানেন, আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিক। আপনারা বলেন প্রত্যেকটা বিষয়ে তুমি এটা লিখলা কেন, একে টকশোতে আনা যাবে না, এটা করা যাবে না, এগুলো হয়েছে তো। আয়নাগর হয়েছে তো, যেখান থেকে ব্রিগেডিয়ার আজমিকে বের করা হয়েছে, আরমানকে বের করা হয়েছে, কাজী নওশাবা বের হয়েছে, মাইকেল চাকমা বের হয়েছে, এগুলো তো হয়েছে। এই জিনিসগুলো যাতে আর কখনো ভবিষ্যতে না হয়, তার মানে আপনি এই ডক্ট্রিনেশনগুলোর জন্য এরকম হয়েছে, সিস্টেমের জন্য এরকম হয়েছে। এই সিস্টেমগুলো, এই ডক্ট্রিনেশনগুলো চিরজীবনের জন্য পাল্টে ফেলতে হবে, যাতে বাংলাদেশে আর কখনো আমরা দানব না তৈরি করি। বাংলাদেশের এত অর্থনৈতিক উন্নয়ন যদি নাও হয়, আমরা যদি শান্তিতে থাকতে পারি, রাতে শান্তিতে ঘুমাতে পারি, আমাদের মানুষজনকে বিরোধী মতের জন্য যাতে কেউ তুলে নিয়ে না যায়,
কোনো সাংবাদিককে কেউ হুমকি না দেয়, রাজনৈতিক নেতা কর্মীদেরকে কথায় কথায় রাষ্ট্রদ্রোহিতার মামলা যাতে না দেওয়া হয়, এই জিনিসগুলোকে মনে হয় সবার আগে আমাদেরকে নজর দেওয়া দরকার। কারণ এগুলোর জন্যই কিন্তু এই বিপ্লবটা হয়েছে। তা নাহলে এত মানুষ এটার সাথে জড়িত হতো না, এত মানুষ তাদের জীবন, এত বাচ্চা ছেলেগুলো এতগুলো জীবন দিত না। আরেকটা কথা উনি যেটা বলেছেন যে এই যে প্রশাসনের মধ্যে এই ইয়াং ছেলেদের, এই ইয়াং যে যুবক বা তরুণরা আছে, এদের রিপ্রেজেন্টেশন আমার মনে হয় বাড়িয়ে দেওয়া দরকার। আপনি যদি পুলিশের কথাই ধরেন, বা যদি এরা তো একটা সিস্টেমে চলেছে যে টাকা পয়সা করো, আরামায়েশ করো, আমাকে ক্ষমতায় রাখো, এই থিওরিতে কিন্তু চলেছে 16 বছর। সুতরাং এরা এখন দেখবেন যে অনেক কিছুতে রিল্যাক্টেন্ট, আমি তো এখন টাকা বানাতে পারছি না, বেতন দিয়ে চলবে না, ঠিক আছে, ইফ ইউ ডোন্ট লাইক চলে যাও। তুমি যদি এই সরকারকে পছন্দ না হয়, এই বিপ্লবকে পছন্দ না হয়, চলে যাও। আপনি কোথার থেকে লোক আসবে? আপনি এই গোয়েন্দা সংস্থা যে কর্মকর্তারা যোগ দেয়নি, যাদেরকে নেওয়া হয়েছিল, ঠিক আছে, তোমাদেরকে দরকার নেই। আমাদের এই যুবকদের মধ্যে প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, প্রচুর ভালো ভালো ছেলে ছাত্র আছে। আমাদের গ্রামে গঞ্জে লাখ লাখ যুবক বেকার পড়ে আছে, ম্যাট্রিক পাস বা মানে ইন্টারমিডিয়েট পাস। এদেরকে আপনি নেন, এই যুবকদেরকে সরকারি বিভিন্ন জায়গায় নিয়ে আপনি দরকার পড়লে 6 মাসের ট্রেনিং 3 মাসে নামিয়ে নিয়ে আসেন, এদেরকে আস্তে আস্তে ইন্ডাক্ট করেন সব জায়গায়, নতুন একটা যুগের সূচনা করেন। পুরনো ধ্যান ধারণা দিয়ে চলবে না। আমাদের পুরোনো হাডুডু তত্ত্ব, যে বাংলাদেশের যে আমাদের জাতীয় খেলা হাডুডু, সেই ট্যাকটিক্স দিয়ে এখনকার যুগ চলবে না। এটা এই ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। এখানে আমরা যারা সবাই বসে আছি, তাদের যে বয়স, আমাদের অর্ধেকের বয়স হবে এই ছাত্রদের, তারও কম হবে, এনাদের থেকে তো আরও কম হবে। এরা একটা নতুন থিওরির জন্ম দিয়েছে। আপনি এদেরকে জেনজি বলেন বা যাই বলেন, এরা আমাদের প্রত্যেকটা চিন্তার মধ্যে নাড়া দিয়েছে, প্রত্যেকের মাথার মধ্যে নাড়া দিয়েছে। এই যে আজকে আমি বলছি যে এই নীতিগুলোর সংস্কার হওয়া দরকার, ওনারা যে বলছেন এইগুলো আবার করা দরকার, এগুলো কিন্তু ওদের জন্য আসছে। আমরা কিন্তু এগুলো নিজের মাথার থেকে বের করছি না, আগে আসে নাই, আসছে। সুতরাং ওরা যেটা আমাদেরকে অর্জন করে দিয়ে গেছে, এই যে শত শত ছেলে চোখ হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে, থিঙ্ক অ্যাবাউট ইট, এমনি এমনি হয়নি। এখন এই পরিস্থিতির মধ্যে প্রশাসনের কেউ যদি এরকম ফাজলামো করে, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ যদি এরকম ফাজলামো করে যে সে এখন টাকা বানাতে পারছে না, আগের মতো যাকে তাকে ধরতে পারছে না, যাকে তাকে সে অ্যাবডাক্ট করতে পারছে না, তার খুব ভাব চলে আসছে, ওকে ফাইন, লেট দেম গো আউট, নতুন যুগের সূচনা করেন। ওই তো বললাম যে পৃথিবীর যেখানে যেখানে যে পরিবর্তন হয়েছে, আপনার যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, পূর্ব ইউরোপে যখন এক একটা দেশের প্রশাসনের পরিবর্তন, আগের গোয়েন্দা সংস্থা রাখা হয়েছে, তাদের একটা অফিসারকে রাখা হয়নি, একটা কাউকে রাখা হয়নি, পুরোটা চেঞ্জ হয়েছে। তাতে কি হয়েছে? 6 মাস লেগেছে, 1 বছর লেগে লাগুক। কিন্তু এই পচা মানে ব্যাড এগস দিয়ে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রত্যেক দিন কোথাও না কোথাও এরা ডিস্টার্ব করবে, আপনি ঠিক করতে দিবে না। এর বাইরে আপনি আমাদের সীমান্ত ব্যবস্থাপনার কথা ধরেন, আপনার মেরিটাইম সিকিউরিটির কথা ধরেন, আমাদের সমস্ত কিছুগুলো কি নতুন যুগের একটা সূচনার মধ্যে নিয়ে আসবেন, এটা হচ্ছে আমার নির্দেশ। জি, ডক্টর সাফায়েত আহমেদ, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে। আপনার কাছে শেষ প্রশ্ন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা নেই, প্রশাসক তারা দায়িত্ব পালন করছে, এটি কোনো সমস্যা কিনা? আর জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে কিনা? এটা তো অনেক দীর্ঘ লম্বা আলোচনার বিষয়। আমি এটার উপরে চেষ্টা করেছি সরকার দৃষ্টি আকর্ষণের একটা আর্টিকেল লিখেছিলাম প্রথম আলোতে। সেটা হচ্ছে যে তরিকায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, এত দ্রুত এটা না করলেও চলতো। কারণ আমি যেটা বলছিলাম এটা কিন্তু সিম্পল, ভাই আমাকে সংশোধন করতে পারেন। আপনি একটা আলটিমেটাম দেন, এই 5 দিন 7 দিনের মধ্যে আপনারা আসেন, যদি আসেন আপনার পদ থাকবে, আপনি কাজ করতে পারেন। আর যদি না আসেন, আপনার পদটা শূন্য ঘোষণা করা হলো, শূন্য। যারা আসছেন তাদেরকে বলেন তোমাদের থেকে তোমরা একজনকে চেয়ারম্যান বা মেয়র করো, ওরা কাজ শুরু করো। আর অফিসাররা তো আসেই, তারা তো কাজ করবেই তাদের সাথে। এখন তারপরে আপনি চিন্তা করেন যে একটা উপনির্বাচন কবে দিতে পারেন, দিয়ে এটা ফিল আপ করেন। তাহলে কিন্তু এটা প্রসেসের মধ্যে দিয়ে আমি পিছনের দিকে যাত্রা করতাম না, আবার গণতন্ত্র আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আর যেতাম গণতান্ত্রিক পথে। এখন তো যেটা করা হয়েছে সেটার থেকে ভালো সুফল পাওয়ার সম্ভাবনা খুব কম। এই কারণে, কারণ ডেপুটি কমিশনার ইজ এ বিজি পারসন, তার এখন অনেক কাজ। এর মধ্যে উনি আবার গিয়ে জেলা পরিষদ চালাবেন, এটা কিন্তু জেলা পরিষদের প্রতি সুবিচার হবে না, ওনার কাজের প্রতি সুবিচার হবে না। আর জেলা পরিষদের এমন কিছু চালানোর মতো কিছু নাইও। জেলা পরিষদকে যে ক্ষমতা, যে কাজ দেওয়া হয়েছে, যে অর্থ আছে, এটা জেলা পরিষদের এখন বেশি কিছু করার নাই। এটা না থাকলেও এখন কিছু হবে না। এক, সিটি কর্পোরেশনেও ঠিক একই কাজ করা দরকার ছিল। যে মেয়রগুলো আছে তারা কাজ করতে চায়, দেশে আছে, লুকায় নাই, তারা ওইরকম লুকানোর মতো অবস্থায় নাই, তারা কাজ করুক। আপনি ওখানে কেন একজন বিভাগীয় কমিশনারকে বা আরেকজন হায়ার অফিসিয়ালকে দিবেন? তার তো অন্য কাজ আছে, তার পক্ষে তো এগুলো এটার প্রতি সুবিচার করা সম্ভব হবে না। তাহলে এগুলো
সময় গেলে কিন্তু বুঝতে পারবেন। 1 মাস 2 মাস গেলে তখন বুঝতে যাবে যে আসলে এটা আগের থেকে আর খারাপ হচ্ছে। সেই জন্যই এটা সময় লাগলেও কিন্তু এটার গণতন্ত্রমুখী সমাধানের দিকে যাওয়া দরকার ছিল, যে অন্তত আলটিমেটাম দিয়ে প্রথমে যারা আছে, যাদের জনভিত্তি আছে, যারা কাজ করতে পারবে, যাদেরকে আসলে মানুষ পিটাবে না, সেই লোকগুলো দিয়ে কাজটা আপনি শুরু করতে পারতেন। যদি পারতেন, এটাও পারা যাচ্ছে না, তাহলে প্রশাসক দেওয়ার বিধান তো আপনার আছে, আপনি এটা করতে পারেন যে কোনো সময়। কিন্তু অন্য অপশনসগুলো এক্সপ্লোর না করে আপনি এটা চলে গেলেন, এটাই হচ্ছে অসুবিধা। আর লোকাল গভর্নমেন্টের রিফর্মের অনেকগুলো জায়গা আছে। এখন লোকাল গভর্নমেন্ট ইজ এ ভেরি কাম্বারসাম সিস্টেম। এতগুলো স্তর আপনি রাখবেন কিনা, দরকার আছে কিনা, এত এক্সপেন্স আপনি ওখানে দিচ্ছেন, এগুলো কোনো সার্ভিসে যাচ্ছে না। এই সবগুলো কিন্তু অযথা এক্সপেন্ডিচার হচ্ছে। এত পৌরসভা করেছেন আপনি, এটা বাজারকে পৌরসভা বানিয়ে দিয়েছেন, এটা কোনো পৌরসভার ক্যারেক্টার নেই। এগুলো ডিমিউনিসিপ্যালাইজেশন দরকার আছে। ইউনিয়ন পরিষদ বেসিক অর্গানাইজেশন, উপজেলা একটা মধ্যবর্তী প্রতিষ্ঠান, জেলা পরিষদটাকে যদি জেলাকে আপনি বিভাগ যদি বিলুপ্ত করেন, জেলাকে যদি শক্তিশালী করেন, তাহলে জেলা লেভেলে প্ল্যান হবে। এটা ডিস্ট্রিক্ট প্ল্যানিংয়ের একটা সিস্টেম। আমি অবশ্য এটা সরকারের একজন দায়িত্বশীল অ্যাডভাইজারকে দিয়েছি। আমি বললাম যে এটা তো আপনিও জানেন আগে থেকেই, এই জিনিসটা দেখেন আপনারা। মুহিত সাহেব অনেক সময় বলতেন এই কথাটা। আমাদের মঈন খান সাহেব যখন প্ল্যানিং মিনিস্টার ছিলেন, উনি অনেকদিন বলেছেন কথাগুলো। তো ওই জিনিসগুলোই কিন্তু আমি বিভিন্নভাবে তৈরি করেছি, করে দিলাম। জেলাটাকে যদি আপনি স্ট্রেংথেন করেন, জেলা পরিষদও তখন স্ট্রেংথেন হবে, তখন তারা ইন্ডিয়াতে যেমন আছে, তারা কিন্তু নিচের দিকের প্রতিষ্ঠানগুলোর সাথে লিঙ্ক করে কাজ করবে। এখন কিন্তু কারোর সাথে কারোর কোনো লিঙ্ক নাই, সবাই ডিলিঙ্কড, সবাই আলাদা আলাদা আইনে চলে। এইভাবে চলবে না। এটা নাম্বার 1 হচ্ছে একটা একীভূত একটা লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট লাগবে, যার অধীনে সবগুলো প্রতিষ্ঠান চলবে। আর কাঠামোটা, এটাকে প্রেসিডেন্সিয়াল কাঠামো আছে, এটাকে পার্লামেন্টারি কাঠামোতে নিতে হবে। কারণ এখন এক চেয়ারম্যান, এক মেয়র, এভরিথিং, বাকিরা কিন্তু কেউ না, বডি। এই সিস্টেম চেঞ্জ করতে হবে। লোকাল গভর্নমেন্টে কোনো সার্ভিস নেই, লোকাল গভর্নমেন্টে জনবল নাই, তারা কাকে নিয়ে কাজ করবে? ইউনিয়ন পরিষদে একজন লোন সেক্রেটারি, আপনি কেরালা যান 29 জন, ওয়েস্ট বেঙ্গলে যান প্রায় 12 থেকে 15 জন, এখানে একজন লোন সেক্রেটারি, এই কী কাজ করবে? তাকে 70টা 80টা রিপোর্ট বানাতে হয়। আমি এগুলোতে যাচ্ছি না ডিটেইল। এখানে জনবল দিতে হবে। জনবলটা কীভাবে দিবেন? এটা এমনি যেনতেন প্রকার জনবল তাদেরকে বললে তারা কিন্তু যেনতেন প্রকার লোক নিয়ে নেবে। নো, এটা একটা লোকাল গভর্নমেন্ট সার্ভিস কাঠামো দরকার। লোকাল গভর্নমেন্ট সার্ভিস কাঠামো দরকার, প্রপার সিলেকশন দরকার, এবং নিড বেস, যেখানে অ্যাকাউন্টেন্ট দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এখানে স্বাস্থ্যের লোক দরকার, এখানে জেলা অ্যাডমিনিস্ট্রেশনের লোক দরকার। সেভাবে লোকাল গভর্নমেন্ট ক্যাডারটা সৃষ্টি করতে হবে। তাদের মোবিলিটি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত মোবিলিটি হবে, তাহলে কিন্তু একটা সিস্টেম দাঁড়াতে পারে। সেরকম এগুলো আমরা কাজ করে রেখেছি। লোকাল গভর্নমেন্ট যদি ডিভিশন চায়, সেগুলো কিন্তু কাজ করা যায়। হ্যাঁ, আর আমি আমার ভাই এই যে জনাব আবরুজ সাহেবের সাথে একটা জিনিস শেয়ার, ওনার সাথে আমি একমত। আমরা ইকোনমিক সংস্কার ঠিক আছে, দরকার আছে। ইকোনমিতে বিরাট ম্যাসাকার হয়েছে, বহু টাকা পয়সা বিভিন্ন এরিয়া ওদার চলে গেছে, ঠিক আছে। কিন্তু সিকিউরিটি ইস্যুটা, ল অ্যান্ড অর্ডার ইস্যুটা, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রায়োরিটি হওয়া দরকার ছিল। যেমন আমি মনে করি যে আপনি এখন 2000 এসআই নেওয়া দরকার, 2000 এসআই নেওয়া দরকার। এদের ট্রেনিং কেমন কোথায়? আমার 1 বছরের গোড়ার ট্রেনিং থেকে আরম্ভ করে এগুলো দেওয়ার দরকার নেই এখন আপাতত। আপনি এখন 3 মাসের ল ট্রেনিং তাদেরকে দেন, সিআরপিসি এবং পুলিশ রেগুলেশনের উপরে। এই জন্য পুলিশের মধ্যে একটা পুল করে নেন আপনি। বিএমএতে পাঠান কিছু, মিরপুরে পাঠান কিছু, মিরপুরে পুলিশ একাডেমি আছে, ওই সাভারে এমপি ট্রেনিং স্কুল আছে, ওরা মিলিটারি পুলিশদের ট্রেনিং দেয়, সারদা আছে। সবটা মিলিয়ে আপনি একটা ম্যাসিভ ট্রেনিং শুরু করেন তাদেরকে দিয়ে, তাহলে আপনি 6 মাসের মধ্যে কিন্তু পুলিশ পাবেন, থানা ম্যান করার মতো। ঠিক একই রকমভাবে উনি যেটা বললেন, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা, যে গোয়েন্দাগিরি মানে এখন খালি টিকটিকি লাগাই রাখা না একজনের পিছনে। এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির অনেকগুলো জিনিসের মধ্যে আছে। আজকাল সাইবার সিস্টেমের মধ্যে তার অনেক কিছু করার আছে। সুতরাং এই ট্রেনিং পাওয়া লোকগুলো যদি না থাকে, তাহলে আপনি ওই সিস্টেমটা দিয়ে কাজ করবেন কীভাবে? তবে ম্যান পাওয়ারের অভাব নাই এই ক্ষেত্রে বাংলাদেশে। এগুলো আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা স্মার্ট করে এটা করা দরকার। এর জন্য আমি বলছিলাম যে আমাদের বেফজুল অনেক লোক কাজ করছে সরকারের মধ্যে, টাকা নিচ্ছে, তাদের কোনো কাজ দরকার নেই, তাদের সার্ভিস আমার এখন দরকার নেই, এগুলো অবসলিউট হয়ে গেছে অনেক আগেই। কিন্তু আমাদের দরকার যেগুলো আছে সেখানে কিন্তু শূন্য মানুষ নেই। তা এই দেশে এত মানুষ বেকার থাকার পরও প্রতিবেশী দেশগুলো থেকে লোক এসে এখানে কাজ করতে হয় কেন? আমরা কোথায় আছে, কী বানাচ্ছি? ইউনিভার্সিটিগুলো আমরা, কলেজগুলো আমরা কী করছি? এগুলো আমরা কোনো সময় অ্যাসেসমেন্ট করে দেখেছি? আমার গার্মেন্টসে কী ধরনের স্কিল দরকার, আমি কি এটা বানাচ্ছি? আমার কোন কোন সেক্টরে কী কী লোক দরকার, আমি কি সেগুলো তৈরি করছি? তাহলে এইগুলো এখন শিক্ষা উপদেষ্টা মহোদয় আছেন, উনি খুব ভালো মানুষ, এখন বিশ্ববিদ্যালয়গুলো ওরা পূরণ করে নিচ্ছেন। এখন একটা ইন্দুর দৌড় শুরু হয়ে গেছে চারিদিকে খালি এমপ্লয়মেন্টের জন্য। আমি মিনিস্ট্রিতে একটু গেছিলাম 2 দিন, গিয়ে দেখলাম যে বাবা ওখানে সব লোকজনের
চাকরি প্রার্থীদের যে একটা ভিড় বিভিন্ন রকমভাবে, তারা এখন আরে বিপ্লব করলো কারা, আর প্রমোশন চায় কারা, বিপ্লব করলো কারা, বঞ্চিত হয়ে তারা এখন গিয়ে চায় কারা, এগুলো কিন্তু একটু বোধহয় একটু সিট ব্যাক করে এগুলো দেখা দরকার। এগুলোর এত সব তদবিরবাজদের পাল্লায় পরে কিন্তু দর্শকরা ভগবান ভূত হয়ে যাবে কিন্তু। জি, ধন্যবাদ। এম হুমায়ুন কবির, ভূ রাজনীতির প্রসঙ্গটা আনলেন আমাদের আবরুজ, সেই সঙ্গে পররাষ্ট্রনীতির সংস্কার এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়ে আপনার কাছে জানতে চাই, সময় খুব কম। কয়েকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি বলেন সারা পৃথিবী থেকে আমরা ইতিবাচকভাবে সাড়া পেয়েছি বা এই সরকারকে সমর্থন করছে, আমাদের জন আন্দোলনের ফলটাকে তারা গ্রহণ করেছে এবং তারা এই পরিবর্তনটাকে ইতিবাচকভাবে দেখছে। শুধু ভারতের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা একটু জটিলতায় আছি। তবে আসার কথা হচ্ছে যে আমি লক্ষ্য করছি যে ভারতেও একটা উপলব্ধি এখন থেকে আসছে যে হ্যাঁ, বাংলাদেশে পরিবর্তন হয়েছে, যেটা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও বললেন যে পরিবর্তন মাঝে মধ্যে একটু ডিসরাপটিভ হয়, তো সেটা তিনি স্বীকার করেছেন। কিন্তু সমস্যা যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি সেখানে জটিলতা তৈরি আগামী দিনে করতে পারে। তবে আমি বলবো যে প্রফেসর ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বেশ বলিষ্ঠভাবে তার বক্তব্য উপস্থাপন করছেন, যেটা একটু আগে বললেন, আজকেই পিটিআই ইন্টারভিউটা ছাপিয়েছে। এখানে কিন্তু স্পষ্ট করে তিনি বলেছেন যে ভারত, তিনি ওখান থেকে কথাবার্তা শুনতে চান না, যেটা আমাদের সম্মানহানি হয় এরকম কোনো কথা আমরা শুনতে চাই না, তো সেটা স্পষ্ট করে বলেছে। আরও দুই একটা জায়গায় আমি মনে করি যে ইতিবাচক ইঙ্গিত এসছে, সেটা হচ্ছে যে সার্ককে শক্তিশালী করার জায়গাটা, এটাও কিন্তু অনেকদিন ধরে কিন্তু সার্ক নিয়ে আমরা কথা বলিনি। এবার কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে নিজেই বলছেন সার্কের কথা, বেশ কয়েকবার বলেছেন। এটা একটা ইতিবাচক জায়গা, নতুন একটা আইডিয়া, পুরনো আইডিয়া কিন্তু নতুনভাবে সার্কুলেটেড হচ্ছে। আসিয়ানের সদস্য আমরা হতে পারি কি না, এটা নিয়েও কিন্তু একটা আলোচনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কথাটা তুলেছেন। আমি মনে করি যে এটা খুব একটা সময়োপযোগী চিন্তা, আমাদের ভূ রাজনীতির যে প্রেক্ষাপট বলছেন সেই প্রেক্ষাপট। এবং লাস্ট পয়েন্ট যেটা বলবো যে খুব দ্রুতই আগামী সপ্তাহে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা বড় শক্তিশালী প্রতিনিধি দল আসবেন এবং তারা আমাদের সাথে অর্থনৈতিকভাবে সম্পর্কটাকে পুনর্বিন্যাস করতে আগ্রহী। এবং এতে আমাদেরও কিছু কাজ আছে, অভ্যন্তরীণভাবেও কিছু কাজ হয়তো আমাদের করতে হবে, এই মুহূর্তে না হলেও সামনে করতে হবে। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য জগতের কাছ থেকে বিনিয়োগের একটা সুযোগ আমাদের জন্য বাড়বে। এটা আমি মনে করি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তনের, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন ধরেন আমরা আমাদের যে আপেক্ষিক অবস্থা আছে সেই জায়গায় পরিবর্তনের চাইতে আমি বলবো যে কিছু কিছু জায়গায় ক্যালিব্রেশন বা অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার হতে পারে। আমি ঠিক পরিবর্তন ওইভাবে বলবো না, কারণ আমরা আমাদের জাতীয় নিরাপত্তা যদি বলেন, আমাদের অর্থনীতি যদি বলেন, আমরা এমনভাবে জড়িয়ে আছি যে আমরা কোনো পক্ষ আইদার অর হওয়ার খুব একটা সুযোগ আমাদের নাই। কাজে সেটাকে বিবেচনায় রেখে আমরা আমাদের আত্মসম্মান, আত্মমর্যাদার ভিত্তিতে এবং পারস্পরিক, যেটা রুশদা একটু আগে বললেন, যে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্টকে মাথায় রেখে আমরা আমাদের সম্পর্ক বজায় রাখবো। সেটা হলে কিছু ক্যালিব্রেশন হবে, অ্যাডজাস্টমেন্ট হবে। হোলসেল পরিবর্তন সেটা বাংলাদেশের জন্য সম্ভব না, কারণ আমাদের অর্থনীতি আমাদের এমনভাবে সম্পৃক্ত করে রেখেছে। প্রধান শক্তিগুলি যদি বলেন চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, আমরা এদের সাথে সম্পৃক্ত বিভিন্নভাবে। কাজে এই সম্পৃক্ততার থাকবে, কিন্তু সেটা সম্মানজনক সম্পৃক্ত হোক। এটা তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি, এটা কিন্তু আপহিবল হয় না। পররাষ্ট্রনীতিটা ওই যে ক্যালিব্রেশন হয়, কিন্তু পররাষ্ট্রনীতি মোর অর লেস এটা স্টেবল। জি, ইকতেদার আহমেদ, এই যে আপনি এর আগে বলছিলেন যে মামলার বিষয়গুলো, মামলার জট রয়েছে এবং সেগুলি ছাড়ানোর প্রক্রিয়া নিয়ে কথা বলছিলেন, বর্তমান প্রেক্ষাপট আসলে কোন বিষয়টা প্রায়োরিটি বেসিসে সামনে আসা উচিত আপনার কাছে মনে হয়? দেখুন, যে একটা দেশ কতটুকু উন্নত এবং সভ্য সেটা নিরূপণের মাপকাঠি হলো যে ও দেশের বিচার বিভাগ মানুষের অধিকার রক্ষায় কতটুকু সচেষ্ট। এখন পৃথিবীর সর্বত্র হচ্ছিল বিচার বিভাগ হচ্ছিল মানুষের অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান, আর বাংলাদেশে কতিপয় বিচারকের কারণে বাংলাদেশের বিচার বিভাগ হলো মানুষের অধিকার হরণের প্রতিষ্ঠান। এখন আপনি দেখেন আমাদের ৭২-এর সংবিধানে ছিল যে সুপ্রিম কোর্টের জাজদেরকে মানে ইন অর্ডার টু কিপ দেম অ্যাওয়ে ফ্রম অল সোর্স অফ অ্যালিউরমেন্ট, তখন কী করা হয়েছিল, পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্ট
অর্থাৎ রিটায়ারমেন্টের পরে সুপ্রিম কোর্টের কোনো জাজ প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। এটা ছিল 72 কনস্টিটিউশনে ছিল। এবং পঞ্চম সংবিধানের পঞ্চম সংশোধনী দ্বারা কি বলা হলো যে তারা রিটায়ারমেন্টের পরে জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে এবং হাইকোর্ট ডিভিশন থেকে রিটায়ারমেন্টের পরে অ্যাপিলেট ডিভিশনে ওকালতি করতে পারবে। এবং পঞ্চম সংশোধনী আপনি বাতিল করলেন, কিন্তু এই পঞ্চম সংশোধনী দ্বারা সুপ্রিম কোর্টের জাজদেরকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা আপনি বাতিল করলেন না। তো এটাতে ধরেন আপনি যদি তার সামনে যদি ধরেন এই যে একটা মূলা ঝুলিয়ে রাখেন যে রিটায়ারমেন্টের পরে তোমাকে ল কমিশনের চেয়ারম্যান করব, রিটায়ারমেন্টের পরে তোমাকে চিফ ইলেকশন কমিশনার করব, তখন সরকারের ডিজায়ার অনুযায়ী তো সে তার সিদ্ধান্তগুলো দিবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে তাই হয়েছে। তারপরে আপনি যে রিটায়ার্ড জাজদেরকে যে আপনি ল কমিশনের চেয়ারম্যান এবং মেম্বার করছেন, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের যে ডাইরেক্টর জেনারেল করছেন রিটায়ার্ড চিফ জাস্টিসকে, বা ইতিপূর্বে যে চিফ ইলেকশন কমিশনার করা হয়েছিল, একদম আনকনস্টিটিউশনাল, কনস্টিটিউশন ডাজ নট পারমিট। এখন ল কমিশনের চেয়ারম্যানের পদ, ইভেন আফটার 5th অ্যামেন্ডমেন্ট, ল কমিশনের চেয়ারম্যানের পদ হচ্ছিল, এটা হচ্ছিল রিসার্চ ওরিয়েন্টেড অর্গানাইজেশন, গবেষণামূলক একটা প্রতিষ্ঠান, এবং পৃথিবীর সর্বত্র হচ্ছিল। আমি নিজে যখন রেজিস্ট্রার জেনারেল ছিলাম, আমি ল কমিশনের সেক্রেটারি ছিলাম, আমি ল কমিশনের সেক্রেটারি হিসেবে কানাডা ভিজিট করেছি, ইউনাইটেড কিংডম ভিজিট করেছি, এবং সেখানে হচ্ছিল ল কমিশনে কারা আসে, ইউনিভার্সিটির টিচাররা আসে এবং রিনাউন্ড লয়াররা আসে বা ইউনিভার্সিটির প্রফেসররা আসে। এখানে আমাদের দেশে বাংলাদেশ হচ্ছিল অনলি এক্সেপশন, ইন্ডিয়াতেও রিটায়ার্ড জাজরা ল কমিশনে নাই। তো এখন যদি ধরেন আপনি এই যে একজন ব্যক্তি চিফ জাস্টিস থাকার পরে উনি আবার এত তার শখ, 67 বছর চাকরি করেছে, 1970 রিটায়ারমেন্ট হচ্ছিল 59 ইয়ার্স, তার হচ্ছিল 59-এর পরে হচ্ছিল আরও হচ্ছিল 8 বছর সে গ্রেস পাচ্ছে, এবং তাকে ফুল পেনশন দেওয়া হচ্ছে, অর্থাৎ যে টাকা তিনি বেতন পেতেন সম্পূর্ণ টাকা উনি আবার পেনশন হিসেবে পাচ্ছেন। এরপরে এত শখ কেন যে 10 বছর 15 বছর ল কমিশনের চেয়ারম্যান থাকতে হবে? তারপরে আপনি দেখেন যে এই জাজরা যে ওত নেয়, সেখানে আছে যে এই ওতের মানে জাজ হিসাবে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়, আপনি ওত না নিলে আপনি কিন্তু ওই পদে কিন্তু আসীন হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি শপথ গ্রহণ না করছেন। এখন শপথ গ্রহণ করাকালীন একজন জাজকে বলতে হয় যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব। এখন যদি দ্বৈত নাগরিক, ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, ইজ এ সিটিজেন অফ ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেনের সিটিজেন, তো দ্বৈত নাগরিক, তাহলে তার বাংলাদেশের প্রতি আনুগত্য কতটুকু, ব্রিটেনের প্রতি আনুগত্য কতটুকু? এই ধরনের ব্যক্তিও কিন্তু এখানে আমরা যে সংবিধানের কথা বলছি, সংবিধান সর্বোচ্চ আইন, কিন্তু সংবিধানকে তো সবচেয়ে বেশি অবজ্ঞা, অপমানিত এবং লাঞ্ছিত করেছে এই সুপ্রিম কোর্টের জাজরা। এখন একজন দ্বৈত নাগরিক কিভাবে সুপ্রিম কোর্টের বিচারক হয়ে তারপরে ধরেন দীর্ঘ এই যে 15 বছর 20 বছর অধিষ্ঠিত থেকে তারপরে রিটায়ারমেন্টে নেয়? আমি তো বলি যে হিজ অ্যাপয়েন্টমেন্ট ইজ ইলিগাল, এবং তিনি সুপ্রিম কোর্টের জাজ হিসেবে যত জাজমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা জাজমেন্ট, এটাকে আইনের ভাষায় বলা হয় প্রসিডিং কোরাম নন জুডাইস অর নালিটি অর ইলিগাল, অল জাজমেন্টস আর ইলিগাল। তো এগুলো কি দেখবে? কিন্তু আমাদের কিন্তু চোখ খুলতে হবে এবং দেখতে হবে যে কী কী অসাংবিধানিক কাজ হয়েছে, এবং প্রত্যেকটার হলো প্রতিবিধান করতে হবে। ল কমিশনের চেয়ারম্যান হিসাবে আপনি রিটায়ার্ড চিফ জাস্টিস ল কমিশনের চেয়ারম্যান হিসাবে কোন ইয়েতে যায়, কোন যুক্তিতে যায়? সংবিধান কি পারমিট করে? কিন্তু তারা তো গিয়েছে। এখন আপনি একটা সংবিধান দিয়েছেন এবং বলেছেন যে সবাই সংবিধান মানবেন, কিন্তু যারা মানার কথা তারাই তো সংবিধান তো মানছে না। তো একটা দেশকে যদি এগিয়ে নিতে যায়, সংবিধানও মানতে হবে, আইনও মানতে হবে, এবং এটা কিন্তু সংবিধানও বলে দেওয়া আছে। আমি লাস্ট কথাটা বলি, যেমন এই যে দুজন, আমি নাম ইচ্ছা করে আমি কিন্তু নাম বলছি না, আমার বিরুদ্ধেও কিন্তু প্রসিডিংস ড্র করেছিল, এবং প্রসিডিংস ড্র করে আমি বিচার বিভাগে চাকরি করেছি, এবং আমার জীবনে আমি গত সপ্তাহে একটা আর্টিকেল লিখেছি, তোমার সাহেব বোধহয় পড়েছেন, আমার জীবনে আমি সবচেয়ে বেশি অপমানিত এবং লাঞ্ছিত হয়েছিল এই বিচার বিভাগ দ্বারা। আমাকে কোর্টে দাঁড় করিয়ে মানে সকাল থেকে বিকাল পর্যন্ত মানে দাঁড় করিয়ে রেখেছে, এবং সেখানে আমাকে বলেছে যে আমাকে জেলা জজকে করেছে, আমি তো সরকারি জজের উপযুক্ত না। তো এই যে এই পাওয়ারটা যে বিচারক করলেন, সংবিধানের একটা আর্টিকেল আছে, আর্টিকেল 35 সাব আর্টিকেল 5, সেখানে বলা আছে যে নো পার্সন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট অ্যান্ড বিহেভিয়ার। আমাকে নিয়ে যে তিনি যে এই কোর্টে নিয়ে এভাবে দাঁড় করিয়ে ডাকলেন, এটা তো সংবিধান তো পারমিট করে না, এটা তো সংবিধানের লঙ্ঘন হয়েছে। এবং এটার জন্য আমি যদি এখন মামলা করি, আল্লাহর রহমতে এখন তো দেশে তো একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, ভালো সরকার হয়েছে, এটা কিন্তু মানে ইট কলস ফর ক্যাপিটাল পানিশমেন্ট, তার কিন্তু যাবজ্জীবন এই মৃত্যুদণ্ডের মতো সাজা হবে যিনি এটা করেছেন। খালি আমাকে না, এই যে উপদেষ্টা আসিফ নজরুল আছে, তারপরে সৈয়দ আবুল মকসুদ, তারপরে আমাদের যে এই সচিব ছিল যে ওনার নাম হলো আসাফুদ্দৌলা সাহেব, এরকম অগণিত ব্যক্তিকে সে কোর্টে দাঁড় করিয়ে নিয়ে কোর্টে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে, অসভ্য ভাষা ব্যবহার করেছে, এবং সে তো হি ট্রাইড হিজ বেস্ট আমাকে একটা কনভিকশন দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তো আমরা তখন ধরেন আমার বিরুদ্ধে যখন এই যে কন্টেম্প প্রসিডিং ড্র করা হলো, আমি চিফ জাস্টিসের কাছে গেলাম যে এটাকে চেম্বার জাজ বলে, চেম্বার জাজ বলে যে এটা চিফ জাস্টিস
পরবর্তী দিন শুনানি করবে, চিফ জাস্টিস পরবর্তী দিন এটাকে কজ লিস্ট থেকে আউট করে দিয়েছে। তো এই বিচার বিভাগ থেকে আপনি কি আশা করতে পারেন বলেন? এবং তখন আমরা কিন্তু আল্লাহর কাছে বলা ছাড়া আমার যে একদম মাসুম বাচ্চা যেটা, ওটাও কিন্তু তখন এই যে আমার জন্য রোজা রেখেছে এবং যায় নামাজে বসে, আমাদের তো আল্লাহর কাছে বলা ছাড়া অন্য কোনো জায়গায় তোমাদের ফরিয়াদ জানানোর কোনো জায়গা ছিল না। তো নিশ্চয়ই আল্লাহ আপনাদের এই ধরনের ফরিয়াদ শুনেছে বলে পরিবর্তন হয়েছে। এখন আপনারা আশাবাদী, নিশ্চয়ই আমরা আশাবাদী। আলোচনা শেষ করতে আবু রুশ আপনাকে দিয়ে, আপনি সীমান্ত নিয়ে কথা বলছিলেন। রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অভিযোগ কিন্তু আসছে গণমাধ্যমে, আপনি দেখছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এটা রিলেট করে আপনার কাছে একটু জানতে চাই। এইগুলা তো আপনার সুযোগ যারা পায় আর কি, তারা তো করবেই। আপনি এরকম পরিস্থিতিতে সবসময় এরকম হয়। আপনার যদি 1972 সালের কথা খেয়াল থাকে, এর থেকে আরও খারাপ হয়েছিল। আমি বলবো যে সেই তুলনায় কম হচ্ছে, বরং একটা ভালো দিক হচ্ছে যে যেই দলগুলোর লোকগুলো এগুলো করছে, সেই দলগুলো কিন্তু তাদেরকে বহিষ্কার করছে, ধরতে পারলে বহিষ্কার করছে, এমনকি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছে। এই জিনিসটা ভালো। এমন ওই আবারও আগের জায়গায় আসি, আপনি যদি ওই পেরিমিটার ঠিক না করেন তাহলে এগুলো চলতেই থাকবে, আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন না। আপনি শুধু কথায় বলেই যাবেন যে এই সংস্কার করব, ওই সংস্কার করব, কিন্তু আপনি সারাদিন ব্যস্ত থাকবেন শুধু নিজের নিরাপত্তা ঠিক রাখার জন্য। ধরেন এই যে অর্থনীতির কথা বললেন, আপনি পৃথিবীর আপনি যদি নিজের বাসায় আপনি অনেক টাকা রাখেন বা আপনি সোনা রাখেন, আপনি কি করবেন? আপনি সিকিউর করবেন তো আগে, তারপরে না আপনি সেখানে টাকা রাখবেন বা আপনি সোনা রাখবেন বা কিছু রাখবেন। আপনি এই জিনিসগুলোকে আগে নজর দেওয়া হচ্ছে না। তার কারণ আমার মনে হয় যে যারা, আমি তাদের তুলনায় কিছুই না, কিন্তু আমার নিজের যে এই সাইডটাতে আর কি অভিজ্ঞতা আছে, সেই সাইডটা থেকে বলি যে যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তারা অতিশয় ভদ্রলোক বা ভদ্র মহিলা। তারা এতই নরম যে তারা এই বিষয়টা নিয়ে হয়তো চিন্তাই করার একটা পান না আর কি, সুযোগ পান না বা চিন্তা করেন না, বা তাদেরকে কেউ এরকম বলছেন না। আর দ্বিতীয় কারণটা হতে পারে তাদেরকে ওভারওয়েলম করছে। তো যাই হোক, এরকম হচ্ছে। তবে এই জিনিসগুলা আপনার যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোধোদয় এসছে, তারা যেহেতু এটাকে ট্যাকেল করার চেষ্টা করছে, এখন সরকারের উচিত এটাকে সাপ্লিমেন্ট করা, যে ঠিক আছে এ ধরনের ঘটনাগুলি না হয়, আমাদের এই দিক থেকে ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং অন্যান্য জিনিসগুলোকেই করতে হবে, যেভাবে কার্যকর করা যায় সেই কাজটাকে করতে হবে। আর আমি শেষে বলতে পারি, যেটা ওনার কথা সূত্র ধরে, যে আমাদের ফরেন পলিসির যে ক্যালিব্রেশন বা এইটা, আমি বলবো যে আপনি এখন কি চাচ্ছেন বাংলাদেশে? যে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন, মানবাধিকার, এগুলোই তো। এগুলো এই জিনিসগুলা কোথা থেকে আসছে? এগুলো কি রাশিয়া থেকে আসছে, চায়না থেকে আসছে, উত্তর কোরিয়া থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে, ইরান থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, নাকি পশ্চিমা দেশগুলো থেকে আসছে? গণতন্ত্র এশিয়া থেকে আসে নাই। গণতন্ত্র হচ্ছে পশ্চিমা একটি ভাবধারা এবং একটি প্রক্রিয়া। সুতরাং আমরা গণতন্ত্র চাই। তো পশ্চিমের সাথে আমাদের সুতরাং এই সংস্কারগুলো করতে গেলে তাদের সাথে সম্পর্কটা আমাদেরকে আগে সুদৃঢ় করতে হবে। অনেক সস্তা কথাবার্তা বলা যায় যে অমুক এইটা করছে, সেইটা করছে, রাশিয়া এইটা করছে, ওইটা করছে, এইগুলা করে বাংলাদেশকে আমরা ব্যাকওয়ার্ড নিয়ে যেতে পারি না। রাশিয়া কি করেছে? এই রূপপুর একটা পারমাণবিক প্রকল্পের কথা বলে সেখানে দুর্নীতি হয়েছে কত আপনিই বলেন? 59,000 কোটি টাকা, $5 বিলিয়ন বেশি। আপনি এটা একটা আমেরিকান প্রজেক্টে বা জাপানিজ প্রজেক্টে আপনি করতে পারবেন? পারেন না। আপনি এই যে পদ্মা সেতুর রেলিং প্রজেক্ট যেটা করেছে চীন, এরা করেছে, সেখানে কি প্রায় ধরা হয়েছিল যে বছরে 1400 কোটি টাকা আয় হবে, 6 মাসে আয় হয়েছে মাত্র 37 কোটি টাকা। ওই যে একটা কর্ণফুলী টানেল করেছেন, ওখানে আয় হয় কত আপনারা জানেন? এই সমস্ত করে কারা? স্বৈরাচার, একনায়ক কমিউনিস্ট কান্ট্রিগুলা। আপনি যদি এই ক্যালিব্রেশনটা আবার না বোঝেন, তাহলে আপনি আবার যদি ধরেন 70-এর দশকের থিওরিতে যান, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, স্নায়ুযুদ্ধ ছিল। এখন কিন্তু আরেকটা। আপনি যদি গণতন্ত্র চান, যেমন মালয়েশিয়া গণতন্ত্র, ইন্দোনেশিয়া গণতন্ত্র, সিঙ্গাপুর গণতন্ত্র, তারা কোন দিকে আছে? ফিলিপাইন গণতন্ত্র, দক্ষিণ কোরিয়া গণতন্ত্র কোন দিকে থাকে? সেদিকে আপনাকে বেশি নজর দিতে হবে। এগুলো শুধুমাত্র ওই যে জজবা বা এগুলোর থেকে যদি বলবো যে না, হ্যাঁ চীনের সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক থাকবে, সামরিক সম্পর্কও থাকবে, কিন্তু চীনের ধ্যান ধারণা নিয়ে আমাদের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আমাদের সিস্টেম দাঁড় করালে হবে না। রাশিয়ার কাছ থেকে আইডিয়া নিয়ে আমাদের ওই নিবর্তনবাদী সিস্টেম দাঁড় করালে আমাদের দেশে হবে না। আমাদের এই জিনিসগুলো বাস্তবায়ন করতে গেলে পশ্চিমা বিশ্বের সহযোগিতা লাগবে। বাংলাদেশের মানুষ যদি আসলেই গণতন্ত্র চায়, আমাদের মানুষরা যদি আসলেই মত প্রকাশের স্বাধীনতা চায়,
তাহলে ওই দিকে আমাদেরকে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আবু রুশদ এবং হুমায়ুন কবির, ইকতেদার আহমেদ এবং ডক্টর তোফায়েল আহমেদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।